তৌসিফ বেরিয়ে যায়। পকেটে সযত্নে ভরে নেয় সেই ট্যাবলেটের পাতাটা। হাতে নিয়ে নেয় তার বাবার চিকিৎসার সব প্রেসক্রিপশন ও রিপোর্টগুলো। পরিবারের মর্যাদার কথা যেহেতু চাচা হয়ে ভাবল না, তাহলে ভাতিজা হয়ে সে কেন ভাববে আর? তৌসিফ বাড়ির বাইরে গিয়ে তানভীরকে ফোন দিল। সারাদিনের ঘটনা জানালো এবং কেন সে এখন বের হলো তাও সবিস্তারে বলল ভাইকে। শুনে তানভীর বিস্মিত হলো বজ্রাহতের ন্যায়। সে গুরুজনের মতো ভাব নিয়ে হতাশ কণ্ঠে বলল, ভ্রাতা, আমি আগামীকাল প্রত্যুষেই নিবাসে চলিয়া আসিব। পিতামাতারে সঙ্গ দিব। তুমি চলিয়া যাইও শহরে। এখন যে কার্যে গমন করিতে যাইতেছ, তাহাই সম্পাদন করিয়া লও। যে মানুষটি খারাপ, তাহার সাথে খারাপ না হওয়ার বিকল্প নাই। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়। তাই বলে কুকুরে কামড়ানো কি মানুষের শোভা পায়? কবির এই নীতিবাণী দিয়া চলিবে না আর আমাদের। ঠিক বলছিস ভাই। জীবনের কিছু কিছু সময় কুকুররূপী মানুষদের কামড় হজম না করে তাকে পাল্টা কামড় দিয়ে আক্রমণ করতে হয়। নয়তো সেই কুকুর সুযোগ পেলে কামড় দিতেই থাকবে। আমি কাল সকালে চলে যাব, তুই চলে আসিস। আলাদা ঘরে বিচ্ছিন্নভাবে থাকতে মা বাবার কিছুটা খারাপ লাগছে হয়তো। তুই থাকলে তা পুষে যাবে। মায়ের খাট তো বড় আছে, একপাশে ঘুমাতে পারবি, আদেশ করে বলল তৌসিফ। দুই ভাইয়ের কথা শেষ হয়। তৌসিফ টেম্পুতে করে বড় মার্কেটে চলে গেল। যেতে যেতে নবনীকে মনে হলো তার, নবনীর সাথে ট্যাবলেটের বিষয় নিয়ে আলাপ করতে পারলে ভালো হতো। সে হেল্প করতে পারত, কিন্তু তাতে হিতে বিপরীত হতে পারে। নবনী সব জেনে যাবে, তার ইমেজ নষ্ট হবে নবনীর কাছে। প্রেস্টিজিয়াস ইস্যু বলে কথা। ৭-৫ ভেবে তৌসিফ নবনীকে আর ফোন করল না। টেম্পো পৌঁছে গেল নির্দিষ্ট স্থানে। তৌসিফ নেমে গেল ভাড়া মিটিয়ে দিয়ে। কিছু দূর হেঁটে চলে গেল তার ঘনিষ্ঠ বন্ধু জহিরের দোকানে। তাকে সব খুলে বলল। জহির তার মোটর বাইকে করে তৌসিফকে নিয়ে চলে গেল সদরের নামকরা এক মেডিসিন বিশেষজ্ঞের কাছে। এই বড় ডাক্তার তার দুঃসম্পর্কের আত্মীয়। তিনি সব শুনলেন তৌসিফের মুখে। ট্যাবলেটের পাতাটি দেখলেন এবং জাহেদের সব রিপোর্ট ও প্রেসক্রিপশন দেখলেন। তারপর তৌসিফ ও জহিরের অনুরোধে তিনি লিখলেন এই মেডিসিন খেলে ডায়াবেটিস রোগীর কি কি ক্ষতি হতে পারে শারীরিকভাবে এবং কতটা প্রাণ শঙ্কা থাকতে পারে তার সারসংক্ষেপ। নিচে তিনি সিগনেচার দিয়ে দিলেন। ভিজিট দিয়ে ডাক্তারের প্রতি তৌসিফ অসীম কৃতজ্ঞতা প্রকাশ করল। তৌসিফ ফটোকপির দোকানে গেল। সবকিছু ফটোকপি করে নিলে 2 কপি করে। দেরি করল না। বন্ধুকে নিয়ে সোজা থানায় চলে গেল। দণ্ডবিধির ৩০৭ ধারার অধীনে মেডিকেল সার্টিফিকেট সহ সমস্ত প্রমাণ উপস্থাপন করে জাবেদের নামে তার বাবাকে হত্যা চেষ্টার মামলা ঠুকে দিল। অভ্রর কথা ভেবে মনির নামে মামলা দিল না ইচ্ছে করে। মনিকে পুলিশ হয়রানি করলে অভ্র কষ্ট পাবে, এটা তৌসিফ চায় না। কান টানলে মাথায় এমনিতেই চলে আসবে। মামলা দিতে কোনো বেগ পোহাতে হলো না তার জন্য। তবে তার পূর্বে আরেকজন পুলিশ কৌতুক মিশ্রিত গলায় ব্যঙ্গ করে তাকে বলল, আজ সকালে না আপনাকে অ্যারেস্ট করতে গেলাম, এখন আবার আপনি এলেন চাচার নামে মামলা দিতে? বিষয়টা কি আপনার সাজানো নাটক? চাচি পুলিশ ডেকে অপমান করলো বলে? জহির রেগে গেল। পুলিশ কর্মকর্তাকে কিছু বলতে গেলেই তৌসিফ তার পিঠে হাত রেখে থামালো। বেশ শান্ত গলায় পুলিশের দিকে চেয়ে স্মিথ হেসে বলল, আপনি কিভাবে পুলিশ কর্মকর্তা হলেন আমার বোধে আসলো না। নিশ্চয়ই ঘুষ দিতে হয়েছে আপনাকে। না আপনি বিচক্ষণ, না আপনি দূরদৃষ্টি সম্পন্ন। আপনি দেখলেন মামলা গ্রহণ করা হলো থানা থেকে। আমার বাবার রিপোর্টগুলো দেখেই তো ডাক্তার বলল এই ট্যাবলেটটা খেলেই এই প্রবলেমগুলো সৃষ্টি হয় শরীরে। তো শরীরের এই কন্ডিশন কি 2-1 দিন বা 2-1 মাসে হয়েছে? বলেন। উপযুক্ত সকল তথ্যাদি ও প্রমাণাদি আমার সাথেই আছে। আর চাচির সাথে তর্ক হয়েছে গত পরশু। আমি পারিবারিক ইমেজ ক্ষুণ্ণ হবে বলে এতদিন চুপ ছিলাম। নিজে নিজে সমাধান করতে চেয়েছিলাম, কিন্তু দেখলাম ভালো মানুষই দেখাতে গিয়ে আমার পরিবারই ক্ষতির সম্মুখীন হচ্ছে। এবার আইনিভাবে এটা তদন্ত হোক, অপরাধী তার প্রকৃত সাজা পাক। তৌসিফ থামল। প্রশ্নকর্তা আহাম্মকের মতো তৌসিফের দিকে হা হয়ে তাকিয়ে রইল। মামলা নেওয়া পুলিশ কর্মকর্তা তৌসিফকে বলল, আপনি আসতে পারেন। আপনার চাচা কবে বাড়ি আসতে পারে আনুমানিক?
আজকের মতো কাল একই সময়ে গেলেই তাকে ঘরে পাবেন। আমাকে ধরেননি। এই খবর এতক্ষণে পৌঁছে গেছে চট্টগ্রাম। চাচা রাত বা সকালেই চলে আসবে বাড়িতে। আমি জানি। তার উদ্দেশ্য আমাদেরকে কোনো না কোনোভাবে শায়েস্তা করা, হেয় করা। নানা রকম ফোন দিয়ে আটবে রাতে স্বামী স্ত্রী মিলে। ঠিক আছে, আমরা সকালেই আসছি। তৌসিফ ও জহির থানা থেকে বেরিয়ে গেল। নিকট একটি ভাতের হোটেলে প্রবেশ করলো দুই বন্ধু। আজ নাস্তা খাওয়া হয়নি তৌসিফের। ক্ষুধাটা বেশ ঝেঁকে বসলো। তাই জহিরকে নিয়ে একেবারে রাতের আহার সেরে ফেলল তৌসিফ। সে বিল দিতে গিয়েও ব্যর্থ হলো বন্ধু জোরাজুরিতে। প্রেসক্রিপশন সহ বাকিগুলোর মূল কপি নিয়ে সে বাড়ি চলে এলো। জহির তার দোকানে চলে গেল বাইক চালিয়ে। পল্লীর নির্জন রাত। সন্ধ্যা পেরিয়ে সেই রাত তার নিস্তব্ধতা জানান দিল সগৌরবে। অমাবস্যার ঘন আধারে ছেয়ে আছে চারপাশ। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। রাতে সে আধার মারিয়ে অবসন্ন মনে তৌসিফ বাড়ি ফিরল। তাকে দেখিয়ে রাবে ওর জাহেদের কলিজায় পানি ফিরে এলো। তৌসিফ গায়ের পোশাক চেঞ্জ করে নিল ঝটপট। রাবে এতক্ষণ তসবিহ নিয়ে নানান দোয়া দুরুদ পড়তেছিলেন, যেন পথে ঘাটে তার সন্তানের কোনো রকম ক্ষতি না হয়। তৌসিফ বাবা মায়ের পাশে বসলো। রাবেয়া ভাতের হাঁড়ি ধরতে গেলে তৌসিফ মানা করল। সে খেয়ে এসেছে জানালো মাকে। তারা ঘটনা জিজ্ঞেস করার আগেই সে সব বলল। জাহেদ গলা হাঁকিয়ে বলল, আহা, খোদা কতই না ফ্যাসাদে ফেলে দিল আমাদের। উনিই সব ভালো বোঝেন। খুশি হইছি আমি। ওই বুইড়া দামড়া হইয়া চাচা হইয়া ঘরের ইজ্জতের কথা চিন্তা করল না। বউরে থানায় পাঠায় আমার ছেলের নামে মামলা দিল। রাবেয়ার কথায় ও কণ্ঠে উপচানো ক্ষোভ ও আক্ষেপ। সে লম্বা করে শ্বাস ছাড়ে। তৌসিফ বলল, আমি সকালে চলে যাওয়ার আগে চাচির কাছে মাফ চেয়ে নিব। হ, তাই করিস বাপ। মাপ চাইলে কেউ ছোট হয়ে যায় না। তুই রিশতায় আর বয়সে মনির ছোটই। কিছুটা ক্লান্তি বোধ করলে তৌসিফ বিছানার একপাশে গায়ে এলিয়ে দিল। ৫-৬ হাতের পুরনো খাটটাতে অনায়াসে ৪ জন ঘুমানো যায়। শীত হলে ৫ জন। রাবেয়ার প্রিয় খাট এটি। এই খাটের মধ্যেই তার ২ ছেলেকে পেলে পুষে বড় করেছে সে। রয়েছে স্বামীর সাথে তার কিছু সুখ জাগানিয়া মধুর স্মৃতিও। তৌসিফের মুঠোফোন বেজে উঠল উচ্চস্বরে। আননোন নাম্বার। সে শোয়া থেকে রিসিভ করে সালাম দিল। ওপাশ হতে পরিচয় এলো, নবনীর বাবা নজরুল। তৌসিফ শোয়া থেকে ধর্মরে উঠে বসল। ইশারায় বাবা মাকে বলল। তারা দুজন চুপ হয়ে আছে নজরুলের কথা শোনার জন্য। তৌসিফ লাউড স্পিকার অন করে দিল। কুশলাদি বিনিময় শেষে নজরুল আন্তরিক গলায় বললেন, কি ব্যাপার তৌসিফ? তুমি তো আমাকে ফোন দেওয়ার কথা ছিল। যাই হোক, কিছু একটা তো বলবা। আমি কন্যা দায়গ্রস্ত পিতা। সুপাত্রে কন্যা দান করতে হবে। নবনীকে জিজ্ঞেস করেও কোনো সদুত্তর পেলাম না তোমার বিষয়ে। তৌসিফ ইতস্তত বোধ করতে লাগলো। দনমনো গলায় বলল, আঙ্কেল দুঃখিত। আমি গ্রামে আছি। পারিবারিক ব্যস্ততা যাচ্ছে খুব। ঢাকায় এসে আপনাকে ফোন দিব আমি। ও, তুমি গ্রামে? তাহলে তো খুব ভালো। তোমার বাবার কাছে দাও। ওনার শরীরের খবর নিই। জাহেদ ফোন হাতে নিয়ে সালাম দিল নজরুলকে। সালামের জবাব দিয়ে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে নজরুল বলল, ভাই সাহেব, আপনি তো আমার মেয়ের সেবা পেয়ে সন্তুষ্ট হলেন বেশ। প্রস্তাব দিয়ে দিলেন। বাসায় আলাপ করেছি। আপনার ছেলেকেও বাসায় ডেকেছি। নিশ্চয়ই শুনেছেন সব। আমাদের দিক হতে কোনো আপত্তি নেই। জাহেদ উৎফুল্ল গলায় বললেন, নবনীমা রাজি আমাদের কাছে চিরদিনের জন্য আসতে? সে রাজি না হলে আমি কিভাবে বলি বলেন? বিষয়টা তো এখন আপনার ছেলের হাতে আটকে আছে। ভাইজান, আমি ছেলের বাবা, তার অভিভাবক। সুতরাং আমি বলছি তার হয়ে, তৌসিফ ইনশাল্লাহ রাজি। সামনের দিকে আমরা কিভাবে আগাবো সেই বিষয়ে আমি আপনার সাথে যোগাযোগ করব। নজরুল আলহামদুলিল্লাহ বলে উঠল ফোনের ওপাশে। কথা শেষে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন হলো। তৌসিফ চোখ বড় বড় করে বাবার দিকে চেয়ে আছে। রাবেয়া ছেলের পিঠে হাত রেখে বলল, চেতিস না বাপ, মাও রাজি এখন। শোন, এখানে মেয়েটাই তোরে নিজ থেকে ভালোবাসে। দেখবি সে কোনো অশান্তি করব না তোর জীবনে। মনে রাখিস। তৌসিফ মায়ের উজ্জ্বল মুখখানার দিকে ঠায় চেয়ে রইল। অবশেষে মাকে জড়িয়ে ধরে বলল, আমার মা যাকে পছন্দ করেছে সেই হবে আমাদের ঘরের বউ। তারা ৩ জন একসঙ্গে কোমল হেসে উঠল। অল্প সময়ের ব্যবধানে ওদের মন ফুরফুরে হয়ে উঠল। কিছুক্ষণের জন্য হলেও তারা ভুলে গেল
সারাদিনের অবসাদ ও অস্বস্তিকর ঘটনাটি। তাদের আলাপচারিতায় ঠাঁই পেল শহরে বাস করা ডাক্তার নবনী ও তার পরিবার। তৌসিফ উপর হয়ে কল্পনায় ডুবছে নবনীকে নিয়ে। নবনী কি সত্যি তাদের জীবনের জন্য আশীর্বাদ হয়ে আসতেছে, নাকি কোনো অভিশাপ? তৌসিফের তন্দ্রাচ্ছন্ন চোখ জোড়ায় ঘুমেরা হামলে পড়ল কল্পনার অবসান ঘটিয়ে। সকালে রাবেয়া উঠেই হাতের কাজগুলো সেরে নিল। তাদের পুরনো রান্নাঘরে গিয়ে নাস্তা তৈরি করলো। তৌসিফ পুকুরে গিয়ে ঝুপঝাপ করে গোসল সেরে নিল। সেও তার বাবা মিলে খাটের উপরে বসে নাস্তা খেয়ে নিল। রাবে একটি গামছা বিছিয়ে দিল পিরিচের নিচে। ৯টার দিকে তৌসিফ শার্ট প্যান্ট পরে চুল আঁচড়ে তৈরি হয়ে গেল। তাদের পুরনো ঘরে গেল। দাদা দাদি থেকে শুরু করে সবার কাছ হতে বিদায় নিয়ে নিল। সাথীর কাছেও বলে নিল। মনির রুমে গেল। অব্রের কাছে বলে চাচিকে নমনীয় স্বরে বলল, চাচি, আমাকে মাফ করে দিবেন। আমি সেদিন অন্যায় করেছি আপনার সাথে। আমি মাথা ঠিক রাখতে পারিনি। আমার ওপর জেদ পুষে রাখবেন না। মনি বিষমুখে চুপ হয়ে আছে, না শোনার মতো করে। সলিমুল্লাহ মর্জিনা মনির রুমে দরজায় গিয়ে দাঁড়ালো। মর্জিনা বলল, তুই মাফ চাইছস, এইটাই যথেষ্ট। তোর কাজ শেষ। ওই মাফ না করলে নাই। খোদায় তোরে মাফ করে দিব। তোর চাচাও তো বেহানে বাড়ি তাইল, বাজারে গেছে মনে হয়। তুই তার লগে দেখা কইরা মাফ চাইয়া নিস, তাইলে ওই আর তোর ওপর আর গোস্বা থাকবো না। আচ্ছা দাদি, আমি যাচ্ছি। আমাদের সেদিকে একটু খেয়াল রাখেন। তৌসিফ উঠান পার হতে যাচ্ছিল। তার মা বাবাও আছে উঠানে তাকে এগিয়ে দেওয়ার জন্য। তখনই বাইরে থেকে বাড়িতে ঢুকলো জাবেদ। তৌসিফ চাচাকে সালাম দিল। ওই তোর, কিসের তো চাচা, কিসের তো সালাম? তোর কত বড় সাহস আমার বইয়ের গায়ে হাত দেস? বলেই জাবেদ তৌসিফের গলা টিপে ধরল। কিল ঘুষি মারতে লাগলো দানবীয় শক্তিতে। তৌসিফের দম বন্ধ হয়ে যাচ্ছে। কোনো কথা বলতে পারছে না। ব্যথা সহ্য ক্ষমতার বাইরে চলে গেলে জাবেদের হাত ধরে প্রতিহত করার চেষ্টা করলো সে। তবুও চাচার গায়ে হাত তুলল না সচেতনভাবে। কারণ এর পূর্ববর্তী ঘটনা থেকে সে কঠিন শিক্ষা নিয়েছে। মুরব্বীদের গায়ে হাত দেওয়া খুব খারাপ। যত কিছুই হোক, এটা করা যাবে না। মাথা ঠান্ডা রাখতে হবে। মেজাজকে চড়ায় উঠতে দেওয়া যাবে না। জাবেদ টান মেরে নিজের হাতকে মুক্ত করে নিল। আচম্বিত ঘটনায় সবাই বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। ও মা গো, আল্লাহ গো বলে রাবেয়া হাউমাউ করে চিৎকার করে উঠল। উড়ে গিয়ে ছেলেকে ঝাপটে ধরল। তাতে করে জাবেদের দু চারটা কিল ঘুষি রাবেয়ার পিঠের উপরও পড়ল। জাহেদ সহ বাকিরা এসে জাবেদকে টেনে সরাতে চেষ্টা করলো, কিন্তু পারল না। সে এলোপাথারিভাবে তৌসিফকে লাথি উষ্টা দিতে লাগলো। সলিমুল্লাহ তরিতি উঠানে থাকা একটি আধ ভেজা লাকড়ি হাতে নিলেন। জাবেদের পিঠের ওপর পটাপট লাঠি দিয়ে দুটো আঘাত করলেন। ব্যথায় জাবেদের হাত পা থেমে গেল এবার। তার হাত চলে গেল নিজের পিঠের ওপর। রক্তচক্ষু নিয়ে উগ্র কণ্ঠে পিতাকে বলল, এই অসভ্য নাতির জন্য আপনি নিজের ছেলের গায়ে হাত তুললেন বাবা? না তুললে কি তোর মতো আজরাইল রে দমান যাইতো? কবে থেকে তুই এমন পশু হইলি? বোর কথা শুই না পুলিশ পাঠাস ভাতিজারে ধরনের লাইগা? জালিম! বাড়ির ঘরের বাপ মায়ের ইজ্জতের কথা চিন্তা করলি না? নিজের নাক কাইটা অন্যের যাত্রা ভঙ্গ করার কোনো মানে হয়? বাইরে হয়ে যা তুই বাড়ি থেকে। ক্রোধান্বিত স্বরে গলা হাঁকিয়ে বলল সলিমুল্লাহ। তোর বোর কাছে তো ওই গিয়া এখন মাফ চাইলই। মাফের ওপরে আর কিছু আছে? আল্লাহ গো, এইসব কি শুরু হইল আমার সংসারে? কোন কুফার নজর পড়ল আমাকে উপরে? গলার স্বরকে যথাসম্ভব উঁচু ও তেজি করে বলল মর্জিনা। তৌসিফ মাটিতে বসে পড়ল মাথায় হাত দিয়ে। তার ঠোঁট ফেটে রক্ত ঝরে পড়ছে। সবাই তাকে ঘিরে আছে। রাবেয়া শাড়ির আঁচল দিয়ে ছেলের ঠোঁটের রক্ত মুছে ফেলার চেষ্টা করছে। জাবেদ উঠানের মাঝ বরাবর দাঁড়িয়ে আছে। তার মুখাকৃতি হিংস্র, বিধ্বংসী, আগ্রাসী, আক্রমণাত্মক। ঠিক তখনই তিনজন পুলিশ বাড়ির ভিতরে প্রবেশ করল। তাদের সাথে ছিল তানভীর। পুলিশদের দেখেই মর্জিনা, সলিমুল্লাহ, সীমা আশ্চর্য হলো। তাদের খবর দিল কে আবার? প্রায় দৌড়ে ঘরের পিছনে চলে গেল জাবেদ। উদ্দেশ্য পালিয়ে যাবে। পিছন দিয়ে পুলিশ একজনও লম্বা লম্বা পা ফেলে তার পিছনে ছুটল। তা দেখে জাবেদ ঘরের পিছনের খ্যাত দিয়ে পালিয়ে যেতে লাগলো। পুলিশ দৌড়ে তার শার্টের কলার চেপে ধরে ফেলল। টানতে টানতে তাকে উঠানের মাঝে নিয়ে এলো।
বাকি দুজন পুলিশ উঠানে দাঁড়িয়ে বৃত্তান্ত শুনল। তারা জাবেদের হাতে হ্যান্ডকাপ পরিয়ে নিল। কেউই বাধা দিল না পুলিশদের। সবাই নীরব দর্শকের ভূমিকা পালন করলো। মনে অনুনয় করে তাদের বলল, ঘরোয়া ভেজাল, মিটমাট হয়ে যাইব। ওনারে নিয়েন না আল্লাহর ওয়াস্তে। সেদিন তো ওরে ধরতে আইসাও ধরেন নাই, অথচ এর চাইতে জঘন্য বিষয় ছিল। ভাতিজা চাচির গলা টিপে ধরল, আর আজ চাচা ভাতিজার গায়ে হাত দিল বইলা ধইরা নিতাছেন। এইটা কেমন আইন আপনাগো? কেমন অন্যায় বিচার? বেশিরভাগ ভেজালগুলোর উৎস তো ঘর থেকে হয়। আইন চলে প্রমাণের ভিত্তিতে, যেটা চাক্ষুষ প্রমাণ আমরা এখন পেলাম। এমন পরিপাটি পোশাক পরে কেউ চাচার সাথে মারামারি করতে যায়? এবং ওনার পক্ষে আপনি ছাড়া আর কাউকেই তো পেলাম না। সেদিন তো তৌসিফের পক্ষে আপনি ছাড়া সবাই ছিল, এবং আপনি কোনো প্রত্যক্ষ প্রমাণও দিতে পারেননি পুলিশকে। আমরা ওনাকে অ্যারেস্ট করতে এসেছি অন্য একটি কারণে। এসে তো আরেকটা কারণ পেয়েই গেলাম। আপনাদের ঘরে একটি ট্যাবলেটের পাতা পাওয়া গিয়েছে, যেটা মরণঘাতী। এটা ঘরে আসলো কিভাবে, এই সন্দেহে ওনাকে নিয়ে যাচ্ছি। নির্দোষ হলে অনায়াসে জামিন পাবে উনি। মোটা গলায় কথাগুলো বলেই পুলিশ জাবেদকে নিয়ে থানায় চলে গেল। তৌসিফকে ধরাধরি করে তারা বড় ঘরে নিয়ে গেল। তার রুমে নিয়ে শুয়ে দিল। তানভীর ছুটে বাজারে চলে গেল। ফার্মেসিতে তার মতো করে কিছু বলে ব্যথানাশক ট্যাবলেট নিয়ে এলো। আসল কথা বলে তৌসিফ একেবারে ছোট হয়ে যাবে। এত বড় ছেলে চাচার হাতে মার খেলো, এটা বড় লজ্জার বিষয়। তানভীর বাড়ি ফিরে এসে তৌসিফকে ট্যাবলেট খাইয়ে দিল। তৌসিফ আহত অবস্থায় শুয়ে আছে। জাহেদ বিমূঢ় হয়ে আছে। এই ভাই জাবেদের জন্য সে যে কত কি করলো, অথচ সেই ভাই তার বিয়ের উপযুক্ত ছেলের গায়ে হাত তুলতে পারলো, তাও এতটা নারকীয় ভাবে। রাবেয়া ছেলের মাথায় হাত বুলাচ্ছে আর কেঁদে যাচ্ছে। তার পিঠটাও ব্যথায় টনটন করছে। তৌসিফকে ঘিরে সবাই দাঁড়িয়ে বসে আছে। এদিকে মনি তার রুমের দরজায় দাঁড়িয়ে হাউকাউ করে সারা বাড়ি মাথায় তুলে ফেলছে। তার তীব্র অভিযোগ শ্বশুর শাশুড়ির দিকে। তানভীরকেও ঝাড়তে লাগলো ইচ্ছে মতো। বিষাক্ত গলায় বলল, তুইও দেখি আরেক হারামির হারামি। এক বালের ট্যাবলেটের পাতার লাগিয়া পুলিশ নিয়ে আইলি বাড়িতে, মশা মারতে কামান দাগা। ভিন্ন হইয়া যাওয়াতে তোগো দুই ভাইয়ের ভাবসাব এমন, যেন প্রাসাদ কইরা ফালাইছস তোরা। তোগো অমন আসোদা ঘরের চাইতে আমার বাপের বাড়ির গরু ছাগলের ঘরও আরো ভালো। নিমিষে তানভীর জ্বলে উঠল মনির কথা শুনে। মার মুখে স্বরে বলল, এই, আপনি মুখে লাগাম টেনে কথা বলেন বলছি। ভাষা সংযত করুন, নইলে ওর চেয়ে ডাবল মন্দ ভাষা আমিও স্টার্ট করব। আমি ভাইয়ার মতো অত ভদ্র নই বললাম। হুঁশিয়ার। পুলিশকে আমি কিছুই বলিনি। বাড়ির সামনে তাদের সাথে আমার দেখা হলো। মা বাবা আলাদা ঘরে একা বলে আমি আসলাম। আমাকে কাল ফোন করে ভাইয়া আসতে বলছে। সলিমুল্লাহ বসা থেকে উঠে গেলেন। রুমের বাইরে গিয়ে বাঘের ন্যায় গর্জে উঠলেন। মনির দিকে চেয়ে অচেনা কণ্ঠে বললেন, জাবেদ যখন তৌসিফের গায়ে হাত তুলল, তুমি তখন ঘর হতে বাইর হইছ? কইছো গিয়া যে তৌসিফ মাফ চাইছে তোমার কাছে? তুমি চাইলে কি তোমার স্বামীরা আটকাইতে পারতা না? অবশ্যই পারতা, কিন্তু তুমি তা করনি। তুমি চাইছই তৌসিফ মাইর খাও, তাই ইন্দুরের মতন রুমে ঘাপটি মাইরা বইসাছিলা। বাড়িতে পুলিশ আউনের পর তো তোমরা স্বামী স্ত্রী শুরু করলা। বড়রা পথ দেখাইছো, এখন ছোটরা সেই পথে হাঁটতাছে। ঠিকই তো আছে। রাবেয়া তানভীরকে বলল, তুই ওর কাছে থাক, এখন আর শহরে যাইতে হইব না ওর। আমি গিয়া রান্ধন বসাই। না মা, আমি সন্ধ্যায় চলে যাব, তখন পর্যন্ত শরীর ঠিক হয়ে যাবে। কালকের অফিস ধরতেই হবে, মিস দেওয়া যাবে না। আকুতি মাখা স্বরে বলল তৌসিফ। রাবেয়া নিরুত্তর, বেরিয়ে গেল বিদীর্ণ মুখে। এই মুহূর্তে তার ভীষণ ইচ্ছে করছে জাবেদকে মেরে ফেলতে। সে নিজ হাতে প্রতিশোধ নিতে চায় জাবেদ থেকে। ঔষধ খাওয়া ও সারাদিন বিশ্রামের ফলে তৌসিফের শরীরের ব্যথার কিছুটা উপশম হয়েছে। সে সন্ধ্যায় চলে গেল ঢাকায়। যাওয়ার সময় মা বাবাকে অনুরোধ করে বলল যেন সতর্কতার সাথে চলাফেরা করে সবসময়। তানভীরকেও বলল, তুই আরেকটু বাড়িয়ে থাকিস মা বাবার সাথে, বুঝলি? আমাদের শত্রু তৈরি হয়ে গিয়েছে, প্রকাশ্য শত্রু, ঘরের শত্রু বিভীষণ। খুব সজাগ থাকতে হবে আমাদের। ট্যাবলেট রহস্য এবার পুলিশে উদ্ঘাটন করবে, সেই ঝামেলা আর আমাদের নেই। তানভীর ভাইকে আশ্বস্ত করল,
তৌসিফ চলে গেল ঢাকায়। তানভীরের মোবাইলে রোজ ফোন করে মা বাবার সাথে কথা বলে, বাড়ির খবরাখবর নেয়। জানলো বাড়ির পরিবেশ শান্ত আছে, তবে মনি স্বামীকে জামিন নেওয়ার জন্য ছোটাছুটি করছে। প্রতিদিন বাড়ির বাইরে যায়, কোথায় যায় তা কেউ জানে না, সে বলে যায় না কিছু। রাবেয়া ছেলেকে ফোনে মনে করিয়ে দিয়ে বলল, বাবা, নবনীর সাথে ও তার পরিবারের লগে যোগাযোগ করিস। জীবন তো টাইনা নিতে হইব, এক কাসন দিনিয়া পইরা থাইকলে হইব না। শুভ কাজে পিছলা পিছলি করা ঠিক না, বিশেষ কইরা বিবাহ শাদীর কাজে। ভালো কথা মনে করেছো তুমি, আমি তো ভুলেই গিয়েছিলাম। ওই দেখ হারামজাদা কয় কি। মায়ের কথা শুনে তৌসিফ মুঠোফোনের ওপ্রান্তে উচ্ছল হেসে উঠল। মনি থানায় গিয়ে জাবেদের সাথে দেখা করলো থানার নিয়ম মেনে। জাবেদ মনিকে ফিসফিসিয়ে কিছু কথা শিখিয়ে দিল। মনে সুবোধ বালকের ন্যায় ঘাড় হিলিয়ে স্বামীর কথায় সায় দিল। তৌসিফ নবনীকে ফোন না দিয়ে মেসেজ দিল, হাসপাতালের বাইরে কোনো একটা কফি শপে দেখা করতে চাই, তোমার সময় ও লোকেশন জানিয়ে দিও অবশ্যই। নবনী মেসেজ সিন করলো, কিন্তু ফিরতি মেসেজ দিল না। ভেবে চিন্তে লোকেশন ঠিক করে তবেই জানিয়ে দিবে মেসেজে, ফোন কলে নয়। বোবা ভাষার জবাব বোবা ভাষা দিয়েই দিবে সে। নবনী তৌসিফের ছোট্ট মেসেজটিও বার কয়েক পড়ল, মুখস্থ হয়ে গেল তার। সাদামাটা একটি খুদে বার্তা, তাতে কোনো আবেগ নেই, কাব্যতা নেই, রসবোধ নেই, নেই তার প্রতি কোনো নিবেদন ও আকুলতা। তবুও নবনীর কোমল চিত্তখানি দুলে উঠল। ব্যক্তিত্ব সম্পন্ন তৌসিফের এতটুকু কথাতেও সে গভীর টান খুঁজে পেল। হয়তো তার কল্পনা ভুল, তবুও নবনীর অধর কোণে ফুটে উঠল এক চিলতে হাসি, ভোরের মিষ্টি রোদ্দুরের মতো। নিশুতি রাত, সবাই গভীর নিদ্রায় বিভোর। তানভীর ঘর হতে বেরিয়ে গেল মুঠোফোন হাতে নিয়ে। তার এক বন্ধুকে ফোন দিতে হবে। এক রুমের ঘরে কথা বললে মা বাবা শুনে যাবে। তানভীর ঘর ফেলে কয়েক হাত সামনে গেল। আবছায়ার মাঝে একটি নিরিবিলি স্থান বেছে নিল। সেখানে গিয়ে গাছের আড়ালে দাঁড়ালো সে। মুহূর্তেই তার চোখে পড়ল বাগানের ভিতরে দুজন মানুষের অবয়ব। তারা বসে বসে যেন কিছু করছে মাটিতে। তানভীর আতঙ্কিত ও স্তম্ভিত হয়ে গেল। তার সারা শরীর জমে আসছে বরফ খণ্ডের ন্যায়। এরা কারা? কি করছে রাতের অন্ধকারে তাদের বাগানে? সে কি মা বাবা দাদা দাদিকে ডেকে তুলবে, নাকি অন্য পন্থা অবলম্বন করবে? সে খুব সাবধানী হয়ে অনুসন্ধিৎসু চোখে সেদিকে অপলক চেয়ে রইল। পরক্ষণে সে সতর্কতা অবলম্বন করল। তার মোবাইলের স্ক্রিনের আলো কমিয়ে দিল। ছবি তোলা ও ভিডিও করার চেষ্টা করে ব্যর্থ হলো। ঘন আঁধারের মাঝে দূর হতে ছবি ভিডিও ক্যাপচার করা অসম্ভব। তানভীর কৌশলী হলো, কিন্তু তার ভয়ও করছে, গা ছমছম করা ভয়। সে ভাবছে তার বাবাকে ডেকে তুলবে, কিন্তু তার বাবা পুরোপুরি সুস্থ নয়, তাই এই চিন্তাও সে বাদ দিল। সে দুর্বার কৌতূহল ও ভয়কে সঙ্গী করে কয়েকটি গাছের আড়ালকে আশ্রয় করে সন্তর্পণে এগিয়ে গেল। মূল স্থানের নিকটবর্তী গিয়ে একটি প্রকাণ্ড গাছের আড়ালে দাঁড়ালো। মানুষ দুজনের সারা শরীর বড় চাদর দ্বারা আবৃত, যার ফলে তানভীর তাদের মুখ দেখতে পেল না, চিনতেও পারল না। তবে ব্যক্তি দুজন এটা নিশ্চিত হলো সে, কিন্তু এরা দুজনে কি নারী বা পুরুষ তাও সে বুঝতে পারল না। তানভীর যথাসম্ভব মোবাইলের আলো বাড়িয়ে নিল। সাউন্ড সাইলেন্ট করে নিতেও ভুল করল না। ক্যামেরা চালু করে ভিডিও মুডে নিয়ে গেল। অন্তত তাদের ফিসফেশনের আওয়াজগুলো তো রেকর্ড হবে। রাতের নির্জনতা ভেদ করে একজনের চাপা স্বর তানভীর শুনতে পেল। তবুও সে বিস্মিত হওয়ার চেয়ে নিজেকে শান্ত রাখায় মনোযোগী হলো। হইছে হইছে, থাম, আর খোঁড়া লাগবো না। দে, এবার জিনিসগুলা গর্তে রাখ। ম্যাচের কাঠি জ্বালা। হ, হইছে, জ্বলা যাক সব, হিসিসিয়ে বলল একজন। আগুন জ্বলে উঠল গর্তের ভিতরে। তার চারপাশটা খানিক আলোয় ভরে গেল। এতে করে অন্তত অল্পক্ষণের জন্য হলেও ভিডিওতে সব ক্লিয়ার হলো। মানুষ দুজনের মুখ এক ঝলক দেখে নিল তানভীর। অতি কাছের চেনা মুখ দুটো দেখে সে স্তম্ভিত, নির্বাক। তবুও নিজেকে নিয়ন্ত্রণ করলো অতি কষ্টে। সে শুরুতে ধরে নিয়েছিল এরা চোর হবে। গ্রামের ছিচকে চোরগুলো রাত হলে মানুষের বাড়ির বিভিন্ন বাগান থেকে নারকেল সুপারি চুরি করে। বাগানের ভিতরে বসে বিড়ি তারিখ গাঞ্জা খায়।
কিন্তু তানভীরের ধারণা শতভাগ মিথ্যে প্রমাণ হলো। হাত দিয়ে গর্তের মুখ মাটি দিয়ে সমান করে দিল সেই দুজন মানুষ। পরক্ষণে চোরের মতো উঠে দাঁড়ালো আস্তে করে। ইতিউতি চেয়ে হাঁটা ধরলো বাড়ির দিকে। তানভীর তখন গর্তের উপরে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখল। তার ইচ্ছে করছে ভিতরে দেখতে, কিন্তু তাতে লাভ নেই, কারণ সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। তানভীর ঘরে চলে এলো, মা বাবার পাশে শুয়ে পড়ল। বহু প্রশ্নের জটিলতা নিয়ে সহজে ঘুমাতে পারল না সে। কিছুক্ষণ পূর্বে ঘটে যাওয়া ঘটনার হেতু কি হতে পারে তা সে বুঝে উঠতে পারল না। ভাবছে বিষয়টা কাকে জানালে ভালো হবে, মাকে, বাবাকে, বড় ভাইকে, নাকি পরিবারের বাকি সদস্যদের। না, আপাতত সে কাউকেই বলবে না এটা। প্রমাণ যেহেতু মোবাইলে সংরক্ষিত আছে, তাহলে আর চিন্তা কি, যে কোনো সময় তাদের ধরা যাবে। রোজ সকালে মিষ্টি আসে, বিকেলে যায়। তানভীর যতটুকু পারে নতুন ঘর তৈরি নানা কাজে মাকে সাহায্য করে। রাতের আধারে দেখা মানুষ দুজনের সাথে দিনের আলোয় দেখা হয়ে গেল তানভীরের। সে একজনের দিকে চেয়ে দুর্বুদ্ধ হাসল কিঞ্চিত। জিহবার ডগায় রাতের বিষয় এসে গেল, জিজ্ঞেস করলো না, গিলে ফেলল। তৌসিফ নবনীর মেসেজের রিপ্লাই না পেয়েও কিছু মনে করল না। তার বিশ্বাস নবনী তাকে মেসেজ দিবেই। সত্যি সত্যি তার বিশ্বাস পাকাপোক্ত হয়ে গেল। নবনীর মেসেজ এলো, মাত্র কয়েক শব্দের ছোট্ট একটা মেসেজ। চাড্ডাবাজ ক্যাফে, আগামীকাল রাত ৯টা, বকশীবাজার। তার মতো নবনীরও এই ব্যক্তিত্ব সুলভ স্বভাবটা তার খুব ভালো লাগে। একপাক্ষিক অনুভূতি হলো, কখনোই গায়ে পড়া ভাব দেখায়নি মেয়েটা। নিজেকে ভীষণ রকমের সংযত রেখেছে, আবেগে ঢলে পড়েনি তার সামনে। প্রকট অভিমানে গুড়িয়ে গেল, নিজেকে আড়ালে রেখেছে, দূর দূর করে রেখেছে। পরের দিন নির্দিষ্ট সময়ে তৌসিফ চাড্ডাবাজে চলে গেল। দৃষ্টি ঘুরিয়ে পুরো ক্যাফেটা দেখল। পরিপাটি করে সাজানো ক্যাফের প্রতিটি দেয়াল, নান্দনিক, মোহনীয় পরিবেশ। এই প্রথম সে কফি শপে এলো। কর্নারের টেবিলে গিয়ে বসলো। নবনীকে ফোন দিল, ফোন রিসিভ করলো। আমি ক্যাফেতে বসে আছি, কতক্ষণ লাগবে তোমার? আসছি, জাস্ট 5 মিনিট। ওকে, আসো। নবনী রিক্সা থেকে নেমে ক্যাফেতে প্রবেশ করলো কাছের দরজাটা ঠেলে। তৌসিফকে পেছন থেকে দেখে নবনী একদম চিনতে পারল না, তবু ধারণা করে কর্নারের টেবিলের পাশে গিয়ে থামল। নবনী, বসো। দাঁড়িয়ে কেন? হঠাৎ খুব নিকট হতে প্রিয় পুরুষটার গলা শুনে নবনী চমক খেল। তৌসিফের দিকে এক মুহূর্ত তাকিয়ে চোখ সরিয়ে নিল। তৌসিফকে অন্য দিনের চেয়ে আজ বেশি হ্যান্ডসাম লাগছে। হাতে ঘড়ি, গায়ে নীল কালো মেরুন রঙের জ্যাকেট শার্ট, পরনে জিন্স, পায়ে ক্যাটস, চুলগুলো বেশ ঝরঝরে দেখাচ্ছে। গায়ের পারফিউমের সুবাস লাগছে গিয়ে নবনীর নাকে। তৌসিফা নবনীকে পরখ করে দেখল। না, হবু বরের সাথে দেখা করতে এলো বলে নবনীর মাঝে বাড়তি কোনো সাজসজ্জা নেই। রোজকার মতো ডাক্তারের গেটআপ। তৌসিফের মুখোমুখি চেয়ারটা টেনে বসলো নবনী। তৌসিফ একগুচ্ছ কাঠ গোলাপ নবনীর দিকে বাড়িয়ে ধরল। ঠোঁটের কোণে উষ্ণ মৃদু হাসি ঝুলিয়ে বলল, নাও, তোমার প্রিয় কাঠগোলাপ। নবনী কাঁপা কাঁপা হাতে ফুলগুলো নিল। তার অধর জোড়া তীর তীর করে কাঁপছে। ফুলগুলো নিতে গিয়ে দুজনের আঙুলগুলো সামান্য সাক্ষাৎ হলো। তাতেই নবনীর ভিতরটা দুলে উঠল। তৌসিফও পুলক অনুভব করলো গোপনে, কিন্তু তা নবনীকে টের পেতে দিল না। ওয়েটার এলে নবনীর পছন্দের কফি, পিৎজা অর্ডার করলো। খাওয়া শেষে নবনী লাজুক ও মোলায়েম স্বরে জানতে চাইল, কাঠগোলাপ আমার প্রিয় ফুল, এটা তুমি কিভাবে জানো? তৌসিফ আলতো করে নবনীর এক হাতের পিঠের ওপর নিজের এক হাত ছোঁয়ালো। রোমাঞ্চিত হেসে বলল, ফুলের কথা ফুলশয্যায় বললে বেশি শোভনীয় হবে, তাই আজ না হয় বাকিই থাকুক, তোমার সে আকাঙ্ক্ষিত মধুরাতের জন্য। নবনী ঠোঁট কামড়ে ধরল লজ্জায়। ইতস্তত বোধ করতে লাগলো, যেই তৌসিফ কখনো তার সাথে ঘনিষ্ঠভাবেও কথা বলেনি। সেই তৌসিফের মুখে আচমকা ফুলশয্যা শব্দটি শুনে নবনীর মাঝে পালাই পালাই দশা। লুকাতে চায় সে এখন। মাত্র একটা শব্দ শুনে ভিতরে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল নবনী। তুমি ধরা দিতে চেয়েছ, আমি এখন ধরেছি, সুতরাং পালানোর পথ নেই আর, গাম্ভীর্যপূর্ণ স্বরে বলল তৌসিফ। নবনী আজ তৌসিফের চোখে চোখ রাখতেই পারছে না, ঠিকভাবে কথাও বলতে পারছে না। তার শব্দরা জড়িয়ে যাচ্ছে, বোবা হয়ে যাচ্ছে, হৃৎপিণ্ডটা ছলকে ছলকে উঠছে।
তৌসিফ নবনীর নিচু হয়ে থাকা লাজ রাঙা মুখের দিকে ঠায় চেয়ে রইল। অনুভব করতে পারল তুফানের মতো লণ্ডভণ্ড হয়ে যাওয়া নবনীর হৃদয়টাকে। তাই নবনীকে বলল, আসো, তোমাকে রিকশায় তুলে দিই। এখানে আমাদের দুজনের কারোরই আর অবস্থান করা ঠিক হবে না। পরিস্থিতি বেগতিক হয়ে যেতে পারে। নবনী নিশ্চুপ, যেন নীরবে বয়ে চলা স্রোতস্বিনী নদী। ক্যাফে থেকে দুজন বের হয়ে গেল। নবনীকে রিকশায় তুলে ভাড়া মিটিয়ে দিল তৌসিফ। নিজেও চলে গেল বাসায়। থানার জিজ্ঞাসাবাদ কক্ষে জাবেদকে নিয়ে যাওয়া হলো। দুজন পুলিশ বসলো তার মুখোমুখি। তাদের হাতে সেই ট্যাবলেটের পাতা। মামলা তদন্তকারী পুলিশ কর্মকর্তা হাসানুল ধীর গলায় জাবেদকে বলল, সমস্ত প্রমাণাদি বিবেচনা করে অভিযোগের আঙুল আপনার দিকেই যায়। আপনার শ্যালক ইন্ডিয়া যায় ব্যবসার কাজে। তার মাধ্যমে এই ট্যাবলেট আপনাদের ঘরে পৌঁছেছে। এই ট্যাবলেট দেশের কোনো ফার্মেসি বা হসপিটালে নেই। যে কোনো উপায়ে আপনার বড় ভাইকে আপনি এই ট্যাবলেট খাওয়াতেন, যেন ক্রমশ তার স্নায়ুকোষগুলো দুর্বল হয়ে যায়। সে আপনাদের মতো সুস্থ স্বাভাবিক জীবন না পার করতে পারে। ঘরে বিছানায় পড়ে থাকে অচল হয়ে। এখন প্রশ্ন হলো, তা কেন এবং কিভাবে ট্যাবলেটটি খাওয়াতেন? যদি সব অপরাধ স্বীকার করেন তাহলে সাজা কম পাবেন। সুতরাং কোনো ফাঁক পুকুর না রেখে বলে ফেলুন। আর জেনে রাখুন, সব পুলিশ ঘুষ খায় না। সব পুলিশকে কেনা যায় না। একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে সজ্ঞানে অসুস্থ করে রাখা অমানবিক, জঘন্য, ঘৃণিত। রক্তের বন্ধনের কথা না হয় বাদই দিলাম। জাবেদ স্থবির হয়ে বসে আছে চেয়ারে। তার মুখমণ্ডলে লেপ্টে আছে জিঘাংসা। নেই কোনো ভীতিকর ছাপ। সে নিঃসংকোচে স্পষ্ট ভাষায় বলল, চাক্ষুষ প্রমাণের ভিত্তিতে অপরাধী আমি। আমার শ্যালক ইন্ডিয়া যায়, এটা সত্যি। এই ট্যাবলেট সে এনেছে, তাও সত্যি। কিন্তু এর চেয়েও বড় সত্যি যেটা, তা আপনারা বিশ্বাস করবেন না এখন। তাও আমি জানি। আমার কথা অবিশ্বাস করে যদি আমার ফাঁসিও দেন, কিছুই করার নেই। আমি যতই খারাপ হই না কেন, মায়ের পেটের আপন বড় ভাইয়ের ক্ষতি করার মতো হীন মানসিকতা আমার নেই। আমি কথা দিচ্ছি, আমাকে ছেড়ে দিলে আমি মূল দোষীকে চিহ্নিত করতে আপনাদের সাহায্য করব। হাসানুল পাশে বসে থাকা আরেক পুলিশ কর্মকর্তা রকিবের দিকে নীরব চোখে তাকালেন। রকিব বিজ্ঞের সুরে জাবেদকে জিজ্ঞেস করলো, আচ্ছা বলুন, মূল আসামি কে? কেনই বা জাহেদকে পীড়িত করে রাখতে চেয়েছে সে? আর আপনি একথা অ্যারেস্ট হওয়ার সময় বলেননি কেন? হাসানুল মনে মনে ঠিক করে রেখেছে, জাবেদ সন্দেহাতীত মিথ্যা ইনফরমেশন দিলে প্রয়োজনে তাদের ইন্সপেক্টর বা গোয়েন্দা শাখার একজন কর্মকর্তাকে নিযুক্ত করবে। আগে দেখা যাক বেটা কি বলে। জাবেদ বলল, যেহেতু ঢাকার হাসপাতালের ডাক্তার বলেছে এই ট্যাবলেটের ক্ষতির দিকগুলো, সেই হিসেবে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমার বড় ভাইকে এ ট্যাবলেট খাওয়ানো হতো। অবশ্যই, প্রতি সপ্তাহে একটা ট্যাবলেট। তার দুপুরের গরম ভাতের সাথে পাউডার করে মিশিয়ে দেওয়া হতো এই ট্যাবলেট। ভাতের সাথে তরকারি, মাছ, ঝোল মিশিয়ে ভাই খেয়ে ফেলতো। বুঝতে পারতো না। এই বিষয়টা আমি ছাড়া আমার স্ত্রীও জানে। আর জানে মাত্র একজন। আমি বাড়িতে বললে এই কথায় কেউই বিশ্বাস করতো না। আপনারাও না। তাই ঠিক করলাম থানায় আমাকে ধরে নিয়ে এলে আপনাদেরকে ভালো করে বলি। কে সে? নাম বলুন। অপরাধী যেই হোক না কেন, তার প্রাপ্য সাজা তাকে ভোগ করতেই হবে। আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসব। আপনি জামিন পেয়ে যাবেন। কঠিন অথচ শান্ত গলায় বলল হাসানুল। তার নাম রাবেয়া, ভাইয়ের স্ত্রী, যিনি কিনা নিজেই তার স্বামীকে অসহায় করে রাখার জন্য শারীরিকভাবে নিস্তেজ করে রাখত। বিচক্ষণ পুলিশ কর্মকর্তা হাসানুল যেন নাস্তানাবুদ হয়ে গেল জাবেদের কথা শুনে। তিনি ও রকিব খুব বিভ্রান্তি নিয়ে একে অপরের দৃষ্টি বিনিময় করলেন। রাবেয়া, আই মিন জাহেদের স্ত্রী? ইটস পসিবল? জাবেদের মুখের দিকে অবিশ্বাস্য চাহনি নিক্ষেপ করে বলে উঠল রকিব। পাশ থেকে সিনিয়র তদন্ত কর্মকর্তা হাসানুল কাঁধ ঝাঁকিয়ে হতচকিত স্বরে বললেন, পসিবল। ইটস মাস্ট বি পসিবল। কারণ রাবেয়া সুন্দরী, সুন্দরীদের আবার ক্ষমতা একটু বেশি। জাবেদের কথাকে আরো উস্কে দিয়ে বলল হাসানুল, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। রকিব দ্বিধা নিয়ে হাসানুলের দিকে তাকায়। জাবেদ গোপনে স্বস্তির শ্বাস ছাড়ে। গলার স্বরকে যথাসম্ভব নমনীয় ও বিনয়ী করে বলল, আপনি ঠিক বলছেন স্যার। আমাদের পরিবারে 3 বউয়ের মধ্যে বড় ভাবি বেশি সুন্দরী।
ভাইয়ের সাথে ওনার বয়সের তফাৎ 16 বছর। হাসানুল সরু চোখে জাবেদের দিকে তাকিয়ে বলল, আচ্ছা বুঝলাম। ধরুন আপনার কথাগুলো সত্যি, কিন্তু প্রমাণ? আইন প্রমাণ চায়। ল অনুযায়ী আপনি নির্দোষ, এটা আপনাকে প্রমাণ করতে হবে। তার জন্য আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে আপনাকে। আপনি উকিল নিযুক্ত করতে পারেন। আদালতে যাব কেন স্যার? আমাকে থানা থেকে ছেড়ে দিন। আমি তো আপনাদের কাছে সত্যিটা বললামই। বাকিগুলোও বলছি। আমার ব্যবসা পড়ে যাচ্ছে। যেতে হবে চট্টগ্রামে। হাসানুল নড়ে চড়ে বসল। বলল, বলুন। কেন রাবেয়া মাসের পর মাস তার স্বামীকে ট্যাবলেট খাইয়ে বিছানায় ফেলে রাখত? জাবেদ খুক খুক করে 3টে শুকনো কাশি দিল। নিরীহ গলায় বলল, 5 বছর আগের কথা। ভাবি একদিন আমাকে এই ট্যাবলেটের নাম লিখে একটি ছেঁড়া কাগজ হাতে দিয়ে দরদ মাখা সুরে বলল, এই ট্যাবলেটটা জোগাড় করে দিতে। কার কাছে যেন শুনেছে। এই ট্যাবলেট সপ্তাহে একটা করে, মাসে 4টা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে ও একসময় নির্মূল হয়ে যাবে চিরতরে। তো বড় ভাবি বলেছে, তার কথা কিভাবে ফেলি। তাই আমিও তাকে আর ঘাটাঘাটি করিনি। কিছু ফার্মেসি খুঁজে জানলাম এই ট্যাবলেট ইন্ডিয়া পাওয়া যায়। পরে আমার স্ত্রীকে বললাম, সে তার বড় ভাইকে দিয়ে আনিয়ে ভাবিকে দিল। কিন্তু এই ট্যাবলেট যে এত ক্ষতিকারক তা না ভাবি জানতো, না আমি জানতাম। আমি ব্যবসার ব্যস্ততা নিয়ে পড়ে থাকি। প্রতি মাসে গ্রামে একবার আসি। ভাইজানের নরম হয়ে যাওয়া দেখতেছি। ধরে নিলাম দীর্ঘ বছর ধরে ডায়াবেটিস, তাই এমন হয়ে যাচ্ছে ভাই। তাহলে আপনি কি চান রাবেয়াকে অ্যারেস্ট করি আমরা? জিজ্ঞেস করলো রকিব। একদম না। গ্রামের পরিবেশে একজন নারীর হাতকড়া পরানো খুবই বাজে বিষয়। আমাদের পারিবারিক ইমেজ একেবারে ড্যামেজ হয়ে যাবে তাতে। তাছাড়া এখানে ভাবি নির্দোষ। তিনি তো বুঝতে পারেননি ট্যাবলেটের প্রতিক্রিয়া যে এত খারাপভাবে ইফেক্ট ফেলবে বড় ভাইয়ের শরীরে। ভাই এখন ভালোর দিকে যাচ্ছে। 2 ভাতিজা ঢাকায় নিয়ে চিকিৎসা করিয়ে আনছে ওনাকে। বরং ভাবির বড় ছেলেটা খুব বেড়ে গিয়েছে। পারলে তাকে কিছু করেন। আমার স্ত্রী তার নামে থানায় অভিযোগ করলো বলে সে প্রতিশোধ নেওয়ার জন্য পাল্টা মিথ্যা মামলা করলো আমার নামে। আমাকে জামিন দিন দয়া করে। হাসানুল ও রকিবুল কিছু বলল না জাবেদের কথার জবাবে। তারা দুজন বসা থেকে উঠে দাঁড়ালো দ্বিধাগ্রস্ত মুখে। বেরিয়ে গেল ইনভেস্টিগেশন রুম থেকে। রকিব ভাবান্তর মনে হাসানুলকে জিজ্ঞেস করলো, স্যার, আপনি মনে হয় আসামির জবান বিশ্বাস করেছেন? এক চুলও না। পালে হাওয়া দিয়েছে কেবল। গন্তব্যে পৌঁছাতে হলে স্রোতের সাথে নৌকার বৈঠাকে চালিয়ে নিতে হয়। বিপরীত দিকে বৈঠা টানলে নৌকা কখনই তার গন্তব্যে পৌঁছাবে না। তুমি কি এর কথার মাঝে কোনো ক্লু পেয়েছো রকিব? বিচক্ষণ হাসি দিয়ে বলল হাসানুল। ধরতে পারিনি স্যার। রকিবের সরল স্বীকারোক্তি। ওকে, যেহেতু ধরতে পারোনি, চুপচাপ থাকো। ট্রয় নগরী ধ্বংস ও ট্রোজান যুদ্ধ হয়েছে স্পার্টার রানী হেলেনের জন্য। এটা তো জানো, নাকি? জানি স্যার। আপনি বলতে চাচ্ছেন এই ট্যাবলেট যেই খাওয়াক, তার কারণ বা কেন্দ্রবিন্দু হলো রাবেয়া নামের নারীটি? ইয়েস। কাল সকালে রাবেয়ার মুখোমুখি হতে হবে আমাদের। পরের দিন সকালে হাসানুল ও রকিব তৌসিফদের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। পুলিশ দেখে সবাই ঘাবড়ে যায়। ঘরের সবাই জড়ো হলো পুলিশদের সামনে। রাবেয়া, জাহেদ ও তানভীরও রয়েছে। হাসানুল রাবেয়ার দিকে চেয়ে শক্ত গলায় বলল, আমাদেরও মা, বোন, স্ত্রী আছে। নারীদের সম্মান করি আমরা। তাই আপনাকে অ্যারেস্ট করব না। আপনি এমনিতে আমাদের সাথে আসুন থানায়। কিছু জরুরি জিজ্ঞাসাবাদ আছে। আপনার দেবর ব্যাখ্যা করে পুলিশকে বুঝিয়ে বলেছে সব। এই ট্যাবলেট আপনি আনিয়েছেন এবং আপনার স্বামীকে আপনিই খাওয়াতেন বিছানায় ফেলে রাখার জন্য। শুনে সবাই বাকরুদ্ধ। রাবেয়া মরমর করে ভেঙে পড়ল শুকনো পাটকাঠির ন্যায়। গভীর কষ্টে, বেদনায়, ক্ষোভে ঝরঝর করে কেঁদে ফেললেন। তার অন্তরটা ফালা ফালা হয়ে গেল জাবেদের মিথ্যা অভিযোগ শুনে। তানভীর মাকে লেপ্টে নিল বুকের মাঝে। পুলিশদের দিকে চেয়ে বিরক্তিকর গলায় বলল, বাহ, চমৎকার। আপনারা আসামির কথা শুনে আমার মাকে ধরতে এসেছেন? এই পৃথিবী উল্টে গেল। আমি এটা বিশ্বাস করি না। আমরা ধরতে আসিনি তোমার মাকে। ওনাকে সসম্মানে নিয়ে যেতে এসেছি। কিছু জিজ্ঞাসাবাদ আছে ওনাকে। তাহলে এইখানে জিগান। সবাই শুনুক। সমস্যা কি? চোরাচুরি তো কিছু নাই এখানে, অনুরোধ করে বলল মর্জিনা।
তানভীর পুলিশদের অনুরোধ করে বলল, আপনারা চলে যান। আপনাদের গাড়িতে করে আম্মা গেলে লোকে দেখবে। এতে আমরা একেবারে ছোট হয়ে যাব। কিছুক্ষণ পর আমি আম্মাকে নিয়ে থানায় আসতেছি। ঠিক আছে, নিয়ে আসো। তারপর একে একে বাকি সবাই বলল, আমি বিশ্বাস করি না। স্ত্রী হয়ে স্বামীকে কষ্টের দিকে ঠেলে দেওয়ার মতো নয় সে। তবে মনি মুখ খুলল না, একপাশে দাঁড়িয়ে আছে। রকিব তাকে জিজ্ঞেস করল, আপনি সাক্ষী দিবেন না? এটাই স্বাভাবিক, কারণ তার ছেলের করা মামলায় আমরা আপনার স্বামীকে ধরেছি। সেইটার জন্য না, আমি নিজ চোখে কয়েকদিন দেখছি। ভাবি দুপুরকালে ভাইয়ের গরম ভাতের থালায় কি জানি মাখাইতো। ভাই তো রাতেও সকালে রুটি খায়, ভাত ওই একবেলাই খাইতো। রাবেয়া বিমূঢ় হয়ে গেল মনির কথা শুনে। মানুষ এতটা পারেও। পুলিশ দুজন চলে গেল। ঘরের পরিবেশ আবারও ভারী হয়ে উঠল, মেঘাচ্ছন্ন আকাশের ন্যায়। রাবেয়া তাড়া করে হাতের কাজগুলো সেরে নিল। হাত মুখ ধুয়ে নিল ঘাটে গিয়ে। মুখে একটু ক্রিম মেখে বোরকা পরে নিল শাড়ির উপরে। তানভীর একটি রিকশায় করে মাকে নিয়ে রওনা দিল থানার উদ্দেশ্যে। মিস্ত্রিরা তাদের কাজ করে যাচ্ছে। ঘরে নতুন টিনে চাল দেওয়া হচ্ছে। জাহেদ পেয়ারা গাছের ছায়ায় বসে আছে একটি টুলের মধ্যে। হঠাৎ ভূমিকম্পের মতন তার হৃদয়খানি কেঁপে উঠল। এক লহমায় সে চলে গেল বহু বছর আগের এক রাতে। জাবেদ কি সেই পিদিম জ্বলা রাতের বদলা নেওয়ার জন্যই তাকে অচল করার আপ্রাণ চেষ্টা করেছে? এত বছর পর পুরনো প্রতিশোধ কেউ নেয়? জাবেদের মনে ভাইয়ের জন্য এত জিঘাংসা, নাকি অন্য কোনো কারণ রয়েছে এর নেপথ্যে? কিন্তু কখনো তো জাবেদের আচরণে এমন বিধ্বংসী কিছুই মনে হয়নি। এমন নানামুখী জটিল প্রশ্ন মানে জাহেদের বুকটা ঝাঁঝরা হয়ে যাচ্ছে। থানায় পৌঁছে গেল তানভীর ও রাবেয়া। পুলিশ তানভীরকে বলল, তুমি 2 ঘন্টা পর এসে নিয়ে যেও ওনাকে। এই ভিতরে আমরা ওনাকে জিজ্ঞাসাবাদ করি। আমি এখানে থাকলে কি অসুবিধা? ভ্রু কুঁচকে উৎসুক গলায় বলল তানভীর। কোনো সমস্যা নেই। তুমি যদি এখানে বসে থাকতে পারো, থাকো। আমি এখানে আছি। আম্মাকে নিয়ে একেবারে যাব। হাসানুল ও রকিব রাবেয়াকে নিয়ে ইনভেস্টিগেশন রুমে নিয়ে গেল। জাবেদকে আনলো। দুজনকে মুখোমুখি বসালো। পাশে তারা দুজন বসলো। রকিব রুমের দরজা বন্ধ করে দিল ভিতর হতে। মুঠোফোনে তৌসিফ ও নবনীর খুদে বার্তা বিনিময় তুলনামূলক হারে বেড়েছে। যদিও তা হবু বর কনে হিসেবে যথেষ্ট নয়, কিন্তু দুজন দুজনের সান্নিধ্যে আসা ও ঘনিষ্ঠতা বাড়ানো তা আগের অবস্থানেই রয়েছে। নবনী তৌসিফের বউ হবে ভেবে প্রতিটি মুহূর্তে আগাম সুখের প্রমোদ গণে। যদিও সে এই নব উন্মাদনা তৌসিফের কাছে প্রকাশ করছে না। তৌসিফের মাঝেও বাড়তি উচ্ছ্বাস নেই নবনীকে বিয়ে করতে যাচ্ছে বলে। মা, বাবা, নতুন ঘর, একমাত্র ছোট ভাইয়ের ভবিষ্যৎ, এসবই তার ভাবনার বিষয়বস্তু। তার সাথে বাড়তি উদ্বেগ ও বিড়ম্বনা যোগ হয়েছে ছোট চাচাকে নিয়ে। তাকে পুলিশ ধরিয়ে নিয়েছে। এখন কি হয় দেখা যাক। তানভীর থানা থেকে বেরিয়ে গেল। থানার একপাশে দাঁড়িয়ে বড় ভাইকে ফোন দিল। বাগানের বিষয় ও আজকের বিষয় অবগত করল। বাগানের বিষয়ের চেয়ে তৌসিফের কাছে মায়ের বিষয় অধিক গুরুত্বপূর্ণ। তার মাথার মগজ উত্তপ্ত হয়ে গেল মায়ের নামে মিথ্যা অভিযোগ শুনে। হতাশাগ্রস্ত কণ্ঠে বলল, দেখছিস কত বড় জোচ্চোর আর ধূর্ত এই জাবেদ। চাচা বলতো ঘেন্না হয় তাকে। স্ত্রী কেন স্বামীকে ভুল ওষুধ খাওয়াবে? কি কেচ্ছা বানালো 14 শিকের ভিতর বসে বসে। আমি তো আসতেও পারছি না। আল্লাহ কেন এত রকম জটিলতায় ফেলে দিল আমাদের? ভ্রাতা, শান্ত হও। আমি তো রহিয়াছি জননীর জন্য। তুমি কর্ম করো মনোযোগের সহিত। মাতা কিনিয়া বাড়ি ফিরিয়া যাইব আমি। ঘটনার ইতিবৃত্ত তোমাকে অবগত করিতে কোনো প্রকার ত্রুটি হইবে না এই অধমের। হাসানুল রাবে ও জাবেদকে কথা বলার জন্য নির্দেশ দিল। অনুমতি পেয়ে রাবেয়া জ্বলে উঠল দাউ দাউ করে। তার চোখ জোড়া যেন 100 চুল্লি। সে ঘৃণা মিশ্রিত স্বরে জাবেদকে বলল, তুমি মানুষ নামের অমানুষ। ট্যাবলেট আমি আনাইছি? আমি ভাতের লগে মাখতাম সেইটা? কোন স্ত্রী তার স্বামীকে অসুস্থ কইরা বিছানায় ফালায় রাখতে চায়?
জাবেদ ক্রুর চোখে চায় রাবেয়ার দিকে, ধীর গলায় বলল, চায়, 100 বার চায়। তোমার মতো সুন্দরী নারীর স্বামী যদি হয় বয়স্ক, শারীরিকভাবে অক্ষম, বুঝলা? আমি যদি প্রমাণ করতে পারি এটা, তাহলে কি হবে? তুমি যে কত কড়া খেলোয়াড় আমাদের পরিবারে, তার কেউ না জানুক, আমি তো জানি। রাবেয়া স্থির থাকতে পারল না, থরথর করে কাঁপতে থাকলো। জাবেদের গলা টিপে ধরল 2 হাত দিয়ে। রকিব রাবেয়ার হাত ছাড়িয়ে নেয় জোর করে। হাসানুল কণ্ঠে উষ্মা ঢেলে বলল, আপনাদের দুজনের মধ্যে কে মূল অপরাধী তা এতক্ষণে পুলিশ বুঝে গিয়েছে। জাবেদ নির্বিকার ভঙ্গিতে বসে আছে, মুখে কোনো রা নেই, মনের ভিতরে তার যুদ্ধ চলছে, তুমুল যুদ্ধ, নিজের সাথে নিজের, কিন্তু কোনো থই খুঁজে পাচ্ছে না সে। গোটা রুম জুড়ে পিনপতন নীরবতা বিরাজ করছে। ভেন্টিলেটরের ফাঁকে চুপটি করে বসে থাকা চড়ুই পাখিটিও যেন শ্বাস নিতে ভুলে গেল। কিন্তু রাবেয়ার মাঝে নেই কোনো নিস্তব্ধতা। রাবেয়া সমুদ্রের উত্তাল ঢেউয়ের ন্যায় ফুলে ফেঁপে আছে, পারলেই আছড়ে পড়ে, হামলে পড়ে জাবেদের উপরে। তার ক্লান্তিকর আখি জোড়ায় জল জমে আছে, কিন্তু গড়িয়ে পড়ছে না, ঠিক লণ্ঠনের আলোর ন্যায়, নিভু নিভু অথচ তেজি। হাসানুল চেয়ারটি টেনে নিয়ে একটু পিছনে গিয়ে বসলো। একইভাবে রকিবও বসে আছে। তারা দুজন চুপ করে আছে গম্ভীর মুখে। তারা রাবে ও জাবেদের অভিব্যক্তি পরখ করে দেখছে তীক্ষ্ণ চোখে। রাবেয়া তার তর্জনী আঙুলটি নেড়ে নেড়ে আক্রমণাত্মক স্বরে জাবেদকে বলল, একজন মুমিন হইয়া আরেকজন মুমিনের নামে বেহুদা কথা রটাইলে আল্লাহর আরশ কাইপা উঠব। আমার স্বামী শারীরিকভাবে অক্ষম হইলে আমার 2 ছেলে কেমনে হইল? গায়েবী ভাবে? চামড়ার মুখ দিয়া কথা আইল আর বইলা ফালাইলে হইল? চামার, পাষণ্ড, তুই তো আমার কাছে শিকার যাইবি না জানি। পুলিশই তোরে রিমান্ডে দিয়া সত্য বাইর করব। সত্যের জয় হইবই একদিন। আর একটা কথা, একজন নিরপরাধ মায়েরে যদি তার এত বড় 2 ছেলের কাছে আচমকা ছোট কইরা দেশ, কসম আমার চাইতে ভয়ঙ্কর কেউ হইব না। মনে রাখিস তুই, লম্পট, লুইচ্চা, গুন্ডা পুরুষ কোথাকার। জাবেদ পাথর চোখে রাবেয়াকে দেখল। পরক্ষণে রাবেয়ার মুখের দিকে দৃষ্টি তাক করে নোয়ানো স্বরে বলল, তোমার ওপর আমার কোনো আক্রোশ নেই, অভিযোগ নেই, তাইলে কার ওপর? আমার নামে এত বড় অপবাদ দিলি কেন? আমি আমার স্বামীর ওই ক্ষতিকারক ট্যাবলেট খাওয়াইছি? রোজ দুপুরে ভাইরে ভাত কে নিয়ে দেয়? তুমি। ভাতের হাঁড়ি থেকে ভাত প্লেটে কে নেয়? তুমি। ভাইয়ের খাওয়া শেষ হওয়া পর্যন্ত তদারকি কে করে? তুমি। ভাইয়ের ওষুধগুলো তারে কে খাওয়ায়? তুমি। হ্যাঁ, ভাই নিজেও কখনো কখনো নিয়ে খায়। গড়গড় করে তরল গলায় কথাগুলো বলল জাবেদ। আচ্ছা, মানলাম। তাইলে ট্যাবলেটের পাতা তোর ড্রেসিং টেবিলের পাল্লার ভিতরে আমি রাখবো কোন দুঃখে? আমাদের রুমে কি এটা রাখনের জায়গার আকাল পড়ছে? জাবেদ নিশ্চুপ। হাসানুল এবার নড়ে চড়ে বসল, মুখ খুলল। তার গলার স্বর আগের চেয়ে ঠান্ডা, কিন্তু ধারালো। তিনি রাবেয়াকে নির্দেশ দিয়ে বললেন, আপনার কাজ শেষ, আপনি বাড়িতে চলে যান। বাইরে আপনার ছেলে অপেক্ষা করছে। স্যার, আমার একলা কিছু কথা আছে আপনাদের সাথে। দয়া করে আমার কথাগুলো শুনেন। রাবেয়ার কণ্ঠে অনুনয়, মিনতি। না, আপনার কোনো কথা শোনার প্রয়োজন মনে করি না আমি। আপনি চলে যান। নির্দয় সুরে জবাব দিয়ে বলল হাসানুল। রাবেয়া দুঃখী দুঃখী মুখ করে রুম হতে বেরিয়ে গেল। পুলিশ রাবেয়ার কথাকে কোনো গুরুত্ব দিল না, গ্রাহ্য করল না। তা দেখে জাবেদের মনে কিঞ্চিত হালকা অনুভব হলো। নয়তো রাবেয়া কি না কি বলে পুলিশের মন গলিয়ে ফেলে, ঠিক নেই। নারীর সবচেয়ে বড় হাতিয়ার হলো তার অশ্রু। এই কাজটাতে নারীরা দক্ষ মাঝির মতো। জিজ্ঞাসাবাদ রুমের বাইরে তালা দিয়ে হাসানুল ও রকিব থানার বাইরে চলে গেল। দুজনে সিগারেট জ্বালিয়ে নিল। সাংকেতিক ভাষায় তারা কিছু কথা বলল। রাবেয়াকে নিয়ে তানভীর বেরিয়ে যায়। মাকে কিছু জিজ্ঞেস করল না সে, কিন্তু রিকশায় বসে আড়চোখে বারবার মায়ের মুখশ্রীর দিকে তাকাচ্ছে। রাবেয়া উঠানে নেমে খোলা আকাশ পানে তাকালো। উঠোন ভরা হলদে রোদ্দুরের প্রখরতা। মাথার উপর বয়ে যাচ্ছে মৃদু বাতাস। রাবেয়ার কাছে আজকের বাতাসটা অনেক ভারী মনে হচ্ছে।
থেমে থেমে তার নিঃশ্বাস আটকে আসছে। তানভীর ঘরে চলে গেল। ছেলের পিছন দিয়ে রাবেয়া অচল পায়ে তাদের ঘরে গেল। সেদিনের পর হতে তারা আর আগের ঘরে থাকে না সবার সাথে। রান্না খাওয়া সবকিছুই ভিন্ন। চাতক পাখির ন্যায় এতক্ষণ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল জাহেদ। অন্যরাও তাদের ঘরের দাওয়ায় গিয়ে দাঁড়ালো মনি ছাড়া। রাবেয়া তাকে জিজ্ঞাসাবাদে সব বলল। তবে সে পুলিশের সাথে একান্তে কথা বলতে চেয়েছে, এটা খুব মনোযোগের সাথে গোপন রাখলো। সলিমুল্লাহ বললেন, পুলিশই যা বোঝার বুঝা নিছে। তোমারে তারা এমনি এমনি থানায় ডাকায় নেই। সেটা তো অবশ্যই বাবা, মরা কণ্ঠে বলল রাবেয়া। সবাই দীর্ঘশ্বাস ছেড়ে হা হুতাশ করতে করতে চলে গেল। তানভীর ঘর থেকে বেরিয়ে গেল বাজারের দিকে। রাবেয়া ঘরের দরজা ভিড়িয়ে দিল। জাহেদের কাছে গিয়ে বসলো। ভয়ার্ত চোখে হিসিসিয়ে বলল, আচ্ছা, আপনার কি মনে হয় ট্যাবলেট নিয়া মায়ের পেটের আপন ছোট ভাই হই কেন সে আপনারে বিছানায় ফালাইতে চাইল, বাইরের থেকে ওষুধ আনাইল? চিন্তা করতে পারেন কত বড় পশু আর জালিম সে? বাড়ির সম্পত্তির জন্য নাকি? হু, জায়গা জমির বিষয়টার জন্য কিনা তা ঠিক জানি না, তবে পরিস্থিতিতে মাথায় আসলো অন্য কিছু। বহু পুরানা ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, কুৎসিত ঘটনা, এক নির্জন রাতের ঘটনা। রাবেয়ার বুঝতে সময় লাগলো না। সে বলল, সেইটা তো মীমাংসা হইলই। না হয় নাই রাবেয়া, সেই এক রাতের পর আরেক রাতে আমি আরেকটি ঘটনা ঘটিয়েছি তাকে নিয়ে। তার উৎস তুমি, সেটা কেউই জানে না, তুমিও না। কিন্তু সেটা তো জাবেদকে তাদের বলার কথা নয়। এখন তো মনে হচ্ছে তারা বলে দিয়েছে আমার কথা, অথচ তাদের বড় অঙ্কের টাকাও দিলাম আমার নাম প্রকাশ না করার জন্য। প্রলম্বিত শ্বাস ছেড়ে বিষণ্ণ গলায় বলল জাহেদ, মানে কিছুই বুঝলাম না। মাথার উপর দিয়ে গেল। কি করছেন? কারে টাকা দিছেন? চোখ কপালে তুলে জিজ্ঞেস করলো রাবেয়া। পরে বলছি রাবেয়া, দোয়া করো নামাজ পড়ে আমাদের দুই ছেলে যেন সেই বিশ্রী বিষয়টা না জেনে যায়। ওহ, মাথাটা টনটন করছে। চুলগুলো টেনে দাও রাবেয়া, তোমার চুল টানায় খুব আরাম পাই। রাবেয়ার চোখ ভিজে ওঠে, হৃদয়টা ছিঁড়ে যাচ্ছে যেন। স্বামীর প্রতি শ্রদ্ধায়, অনুরাগে, মায়ায় মাথাটা নুয়ে এলো তার। বেশ কিছুক্ষণ পর হাসানুল ও রকিব তালা খুলে রুমে প্রবেশ করলো। চেয়ার দুটো এগিয়ে নিয়ে জাবেদের মুখোমুখি বসলো। বিজ্ঞেস সুরে হাসানুল জাবেদের দিকে চেয়ে বললেন, চোর যখন চুরি করে পালিয়ে যায়, কোনো না কোনো ক্লু রেখে যায় ঘটনাস্থানে। চোর সেটা ইচ্ছে করে ফেলে যায় না, কিন্তু ভুলক্রমে কিছু একটা রয়ে যায়। তদ্রূপ তুমি তোমার কথায় ধরা পড়ে গিয়েছ। আমরা চাই তুমি সত্যিটা স্বীকার করো। তোমার সাজা কম হোক, যেহেতু তোমার স্ত্রী সন্তান আছে। আমি আর কি স্বীকার করব বলেন? আপনাদের দুজনের সামনেই তো ভাবিকে বললাম। সেই ভাইকে ট্যাবলেট খাওয়াতো, নিরীহ সুরে বলল জাবেদ। জাবেদ, তুমি ভালো স্ক্রিপ্ট বানাতে পারোনি, ফাঁক রয়ে গেছে, বড় ফাঁক। জাবেদ অসহায় চোখে তাকালো হাসানুলের মুখপানে, বলল, কোন ফাঁক স্যার? হাসানুল ফিসলে হাসল। ফাঁক একাধিক হয়ে গেছে। তুমি বলেছ রাবেয়া অজ্ঞাতে তার স্বামীকে এই ক্ষতিকর ট্যাবলেট খাওয়াতো। এটা অপ্রত্যাশিত ঘটনা, কিন্তু আমরা বলবো এটা সম্পূর্ণ পরিকল্পনা, এবং সেটা তোমার। জাবেদের মুখের রং বদলাতে শুরু করলো। ঠোঁট দুটি শুকিয়ে খড়খড়ে হয়ে গেল। আপনারা আমাকে ফাঁসাতে চান, বুঝছি। আপনারা বাইরে এতক্ষণ ভাবির সাথে কথা বলেছেন। সে কেঁদে কেটে আমার নামে মিথ্যা কিছু বলেছে। তুমি শুধু এটার স্পষ্ট জবাব দাও আমাদেরকে। রাবেয়া ট্যাবলেট ভাতের সাথে খাওয়াতো? দুপুরে খাওয়াতো? গুঁড়ো করে ভাতের সাথে মিশিয়ে নিত? এটা তুমি কিভাবে জানো? চট্টগ্রাম থেকে দেখা যায় নাকি? নাকি তুমি ম্যাজিক জানো, তা দিয়ে দেখতে? এসব আমার স্ত্রী বলেছে আমাকে স্যার, আমি তো কখনো দেখিনি। সে নাকি মাঝে মাঝে দেখতো ভাবি ভাইয়ের ভাতের প্লেটে সাদা ভাত উল্টে পাল্টে মেখে নিত। চোখ নামিয়ে বলল জাবেদ, ওকে, তাহলে মনিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হোক, বলল হাসানুল। না স্যার, ওকে আনবেন না, আকুতি করে বলল জাবেদ। হাসানুলের গলা এবার বজ্রের মতো হয়ে গেল।
রুম কাঁপিয়ে তিনি বলে উঠলেন, কেন? থলের বিড়াল বেরিয়ে আসবে বলে? তোমার স্ত্রী যা জানে না তোমার সম্পর্কে আজ সব জেনে যাবে বলে? জেনে শুনে ইচ্ছে করে বড় ভাইকে মৃত্যুর দিকে ঠেলে দিলে। ডায়াবেটিসের নাম করে খাওয়াতে মস্তিষ্কের কোষ ড্যামেজ করার ওষুধ, যা কিনা দীর্ঘদিন খেলে মানুষ ধীরে ধীরে অচল হয়ে যায়। হাসানুলের বলা প্রতিটি বাক্য সূচ হয়ে বিঁধল জাবেদের মনে। তার ভিতরটা যেন ভেঙে পড়ল। চোখে মুখে পড়ল আতঙ্কের কালো ছাপ। স্যার, কোকানো স্বরে বলে উঠল জাবেদ। রকিব সরাসরি চোখে জাবেদের দিকে চেয়ে বলল, সব উত্তর একসাথে বের হবে না, কিন্তু আমরা পথ পেয়ে গেছি। তোমার স্ত্রীকে নিয়ে আসি আগে, বাকিটা তারপর। তোমার ভুজুং ভাজুং গল্প পছন্দ হয়নি আমাদের। দেখি তোমার স্ত্রী কি গল্প বলে। পুলিশ দুজন গেল তৌসিফদের বাড়িতে। তারা বলল, আমাদের সাথে যেতে হবে না, কেউ একজন ওনাকে নিয়ে থানায় আসেন। জিজ্ঞাসাবাদের জন্য একে একে আমরা সবাইকেই ডাকতে পারি থানায়। আপনারা চলে যান, আসতাছে, বলল মর্জিনা। পুলিশ চলে গেল। সলিমুল্লাহ মনিকে থানায় নিয়ে গেল। মনিকে জিজ্ঞাসাবাদ করার রুমে নিয়ে যাওয়া হলো। জাবেদের মুখোমুখি বসালো তাকে। হাসানুল ও রকিবও চেয়ার টেনে বসলো। হাসানুল মনিকে জাবেদের বলা সব কথা বলল। তারপর জিজ্ঞেস করলো, তোমার স্বামীর ভাষ্য মতে রাবেয়া যে ভাতের সাথে ট্যাবলেট মিশাতো, এটা নাকি তুমি দেখতে মাঝে মাঝে? জি স্যার, একদম সত্য, আমি নিজে দেখতাম, আত্মবিশ্বাসী সুরে বলল মনি। আর কেউ দেখতো না এই দৃশ্য? সহজ গলায় স্মিথ হেসে বলল রকিব। তা তো আমি জানি না স্যার, মনে হয় না, এক একজন এক এক দিকে থাকতো, ভীরু কণ্ঠে বলল মনি। ওহ আচ্ছা, তোমার না জানারই কথা, কারণ ভাতে সেই ট্যাবলেট পাউডার করে মিশিয়ে দিতে তুমি, যেটা রাবেয়া জানতোই না। কিভাবে, কোন ফাঁকে মেশাতে তা বলো। এবং এখন তুমি আমাদের সেই গল্পটাও শোনাবে ট্যাবলেট নিয়ে, যেই গল্প তোমার স্বামী তোমাকে শুনিয়েছে ও বিশ্বাস করিয়েছে। গর্জন করে বলল তদন্ত কর্মকর্তা হাসানুল। গল্প? বিশ্বাস করাইছে? মানে বুঝলাম না স্যার। উনি কেন আমার সাথে মিথ্যা বলবো আরেকজনের ট্যাবলেটের বিষয় নিয়ে? দ্বিধাগ্রস্ত মুখে নিষ্পলক চাহনি ফেলে করুণ কণ্ঠে জানতে চাইল মনি। জাবেদ কিছু বলতে গিয়েও পারল না। তার দৃষ্টি উদ্ভ্রান্ত, ঘামে কপাল ভিজে চুপচুপ, চোখে কেবল রাশি রাশি ভয়। মুখাবয়ব ভয়ার্ত। যেই মা বাবা তাকে এত ভালো জানে, তারা যদি জেনে যায় বহু বছর আগে সে এক রাতের কথা, তাহলে কি হবে তার? যদি স্ত্রী মনি জেনে যায়, তবে কি হবে এতটা বছরের মধুর দাম্পত্যের? যদি আত্মীয় স্বজন জেনে যায়, তারা ঘৃণায় মুখ ফিরিয়ে নিবে। যদি পাড়া প্রতিবেশী জেনে যায়, তাকে এড়িয়ে চলবে। জাবেদ চেয়ার থেকে নেমে গেল, দেয়ালে পিঠ ঠেকিয়ে বসল। হাসানুলের চোয়াল শক্ত হলো। তিনি বিচক্ষণ চোখে সহকর্মী রকিবের পানে তাকালেন। রকিব একটি কাঠের টুল রুমের কোণার পাশে নিয়ে রাখল। নিজের চেয়ারটিও টেনে রুমের এক কোণায় নিয়ে গেল। পায়ের ওপর পা তুলে বসল। একই কায়দায় সামান্য দূরত্ব বজায় রেখে হাসানুলও বসল। আপনি আমার মুখোমুখি এসে বসুন, ভরাট কণ্ঠে মনিকে আদেশ করে বলল রকিব। জাবেদ ও মনির দৃষ্টিকে আড়াল করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। স্বামীর চোখে চোখ পড়ে গেলে স্ত্রী মায়ায় পড়ে যাবে, আর সেই মায়া সত্যকে লুকিয়ে ফেলতে সাহায্য করবে এবং মনির মুখ দিয়ে মিথ্যা গল্প বের করাবে। মনি গিয়ে বসল। রকিব মনিকে দৃঢ়তার সঙ্গে বলল, লুকানোর, বানানোর কোনো সুযোগ নেই। রহস্য প্রায় উন্মোচিত। আমরা তৌসিফের, রাবেয়ার, জাবেদের ভাষ্য শুনেছি এবং আপনার ভাসুরের মেডিকেল রিপোর্ট, প্রেসক্রিপশন ও বাকি তথ্যাদি পর্যবেক্ষণ করে দেখেছি। সুতরাং ছল চাতুরির চেষ্টা না করে সহজ স্বীকারোক্তি দেন। এটা আপনাদের সবার জন্যই ভালো হবে। রিমান্ড কি জিনিস তা তো নিশ্চয়ই জানেন আপনি। এবার বলুন। মনি সারা মুখ পাংশুটে রূপ ধারণ করলো, গলা শুকিয়ে এলো। গোলাপি ঠোঁটের রং বদলে ফ্যাকাশে হয়ে গেল। সে মিনমিনে স্বরে বলল, একটু পানি হবে স্যার? নিশ্চয়ই হবে, বলে রুমের বাইরে গেল রকিব নিজেই। বড় একটি স্টিলের গ্লাস ভর্তি পানি এনে দিল মনিকে। নেন পানি, গলা ভেজান, কাজে লাগবে। মনি গ্লাসের অর্ধেক পানি খেয়ে নিল।
হাত নামিয়ে গ্লাসটি মেঝেতে রাখলো। হাসানুল ও রকিবকে আকুতি করে বলল, আমি কি ওনার সাথে একটু কথা বলতে পারি স্যার? নো, এটা আপনার নানার বাড়ি নয়, এটা থানা। এখানে সব চলে আইনের নিয়মে। আপনার আমার নিয়মে নয়। সুতরাং শুধু কথা নয়, আপনি ওনার চোখের দিকেও তাকাতে পারবেন না। নইলে আপনাকে এক পাশ করে আনলাম কেন? শুরু করেন বলছি। কুইক। মৃদু ধমকে উঠে বললেন রকিবুল। কি বলবো স্যার? মনের বোকা প্রশ্ন। প্রথমে বলবে ট্যাবলেট কিভাবে আনা হলো এবং ট্যাবলেট নিয়ে তোমাকে ও কি আদেশ দিয়েছে। তারপর বলবে দুপুরে জাহেদের গরম ভাতের প্লেটে তুমি কিভাবে ট্যাবলেট মিশাতে। মনির তুলনায় হাসানুল বেশ সিনিয়র, তাই তিনি মনিকে তুমি সম্বোধন করে কথা বলছেন। আর রকিব তেমন সিনিয়র নয় বলে মনিকে আপনি সম্বোধন করে কথা বলছেন। মনি পুনরায় ঢোক গিলতে লাগলো। তার প্রাণ বেরিয়ে যায় যেন। সত্য বললে কি তার স্বামী আরো কঠিন বিপদে পড়ে যাবেন, নাকি? এই আশঙ্কায় মনি নাস্তানাবুদ। কাবু হয়ে যাচ্ছে গোপনে। সময় লাগাচ্ছেন কেন? রিমান্ড শুরু করব নাকি? ডাকবো নারী পুলিশদের? সত্য না উন্মোচন করলে এই চার দেয়াল থেকে আপনার মুক্তি নেই। ভালোর ভালো দ্রুত বলুন। নিরাপদে বাড়ি ফিরে যান আপনার সন্তানের কাছে। শ্রেণী শিক্ষকের ন্যায় চোখ গরম করে শাসনের সুরে বলল রকিব। সন্তান শব্দটি শুনে মনি গলে গেল। সবকিছুর ঊর্ধ্বে সে একজন মা। অব্রের কথা তার মনে পড়ল। মনি মুখ খুলল এবার। নোয়ানো স্বরে বলতে লাগলো, কয়েক মাস আগে উনি আমারে বলল, ভাইয়ের মেজাজটা ইদানিং খিটখিটে হয়ে যাইতেছে। ভালো কথা বললেই চাঁদ করে ওঠে। বাবার পরে উনিই ঘরের প্রধান। ওনার আচরণ এমন হইলে হইব? রোগের জন্য অনেক ওষুধ খাই বইলা ভাইয়ের মেজাজ তাল হারায়া ফেলাইছে। আমার এক বন্ধু একটা ট্যাবলেটের নাম বলল। এই ট্যাবলেটটা দেশের কোথাও নাই। বহু ফার্মেসিতে খবর নিছি। সেটা খাইলে মানুষের মন মস্তিষ্ক ধীরস্থির থাকে। শরীরে কোনো সাইড ইফেক্ট পড়ব না। আর তখন কথায় কথায় ভাইও উত্তেজিত হইব না। নইলে বড় ভাবি যে এত খাটে সংসারে, এটাও তার চোখে পইরা যাইব। উনি এক কথা বললে আমিও এক কথা বলে ফেলব। কিন্তু বড় ভাইয়ের মুখের উপর আমি তর্ক করি, কথা বাড়াই, এইটা আমি একদমই চাই না। ভাবির কোনো মেয়ে না থাকাতেও সুবিধা হইছে। মেয়ে থাকলে এতদিনে মায়েরা তো খাটুনি নজরে পড়তো আর প্রতিবাদ করত। তোমার ভাই তো ইন্ডিয়া যায় ব্যবসার কাজে। ওনার এই ট্যাবলেটটা পাসপাতে এনে দিতে বলবো আপাতত। পরে উনি আমারে অগ্রিম টাকা দিয়ে দিল ভাইরে দেওয়ার জন্য। স্বামীর কথা ফেলতে পারিনি স্যার। আর সে যে কইল তা সত্যই। আমার বড় ভাসুরের মেজাজ চড়াই থাকে কিছু হইলেই। পরে আমার ভাই ট্যাবলেট এনে দেয়। আমি কিন্তু ট্যাবলেট ভাবিরে বুঝাইয়া দিতে চাইলাম। উনি মানা করল। কইল ভাবি ভুল বুঝবো, সন্দেহ করব, নিব না। তার চাইতে আমি তোমারে উপায় বইলা দিতাছি। সেইভাবেই খাওয়াইবা। খুব মনোযোগী হইতে হইবে। আমাদের কাজ হইল ভাইয়ের মেজাজ শান্ত রাখা। ভাবিরে বইলা কোনো কাজ নাই। উনি বলে দিল সব বুঝাইয়া। সে অনুপাতে আমি কাজ শুরু করি। ট্যাবলেটটা গোপন স্থানে ছিল। আমার ছেলে কোনোভাবে পাইয়া ড্রেসিং টেবিলে রাখছে। আর তৌসিফ পাইয়া গেল। ভাবি যখন রান্নাঘরে ভাইজানের জন্য ভাত নিত থালায় আর বাটিতে সালুন বাড়ার জন্য বড় ঘরের মিট সেফের সামনে যাইত, তখন আমি আগে থেকে রেডি করে রাখা ট্যাবলেটের গুঁড়া খুব দ্রুত ভাতে মিশিয়ে দিতাম। ভাবি আসার আগে কয়েক সেকেন্ডই এইটা হয়ে যাইত। মনি থামে, ঘন ঘন শ্বাস ছাড়ে। 1 মিনিট। সে ভাতের প্লেট নিয়ে যেত না সাথে? প্রশ্ন রকিবের। না স্যার, আমাদের রসুই ঘরে ভাতের বড় হাঁড়ি মাটির নিভানো চুলার উপরে থাকতো। ভাবি গরম ভাত নিয়ে হাঁড়ির উপরেই রাখতো গরম থাকার জন্য। ভাই আবার সবকিছু গরম খাইতে পছন্দ করে। ভাবি বড় ঘরে গিয়ে একে একে সব সালুনের বাটি, ঝোঁটা ফেলার বাটি, পানি তাদের রুমে নিয়ে টেবিলে রাখতো। পরে ভাতের থালা নিত আইসা। ওই সুযোগে আমি কাম সাইরা ফালাইতাম। বুঝলাম। তখন আপনাদের যৌথ পরিবারের অন্যান্য সদস্যরা কে কোথায় থাকতো? কারো চোখেই পড়েনি আপনার এই 2 নাম্বারই কাজ? জানতে চাইল রকিব। না স্যার, কখনোই কেউ দেখেনি। এইটা তো ভর দুপুরের কথা। আমার শ্বশুর থাকতো মসজিদে।
শাশুড়ি থাকতো নামাজের চৌকিতে, মেজো ভাবি থাকতো পুকুরে, সাথী থাকতো কলেজে, আমার ছেলে থাকতো আমাদের রুমে। ঘরের আর কেউ জানতো এই বিষয়ে? না স্যার। কেন? রাবেয়ার বিষয় না হয় বুঝলাম, স্ত্রী বলে সে ডাউট করবে, কিন্তু ঘরের অন্যরা? স্যার, উনি কইল দরকার কি বলার অন্য ঘরে, যেটা শুনলে নানা প্রশ্ন উঠবো সেটা বলা বোকামি। মা বাবা মেজো ভাবি মূর্খ মানুষ, কিছুই বুঝবো না, আরো কথা বাড়বো। হুম, কিন্তু তোমার স্বামী যখন তোমার বড় জায়গায় ট্যাবলেটের পাতাটি দিতে নিষেধ করলো এক বাক্যে, তোমার কোনো সন্দেহ হয়নি? প্রশ্ন করলো এতক্ষণ ধৈর্য ধরে চুপ করে থাকা হাসানুল। না স্যার, একটুও সন্দেহ হয়নি। হইব কেন? উনি আমার স্বামী, নিশ্চয় আমাকে ভালোর জন্যই মানা করছে। সত্য গল্প বলার জন্য তোমাকে ধন্যবাদ, রুদ্ধ গলায় বলল হাসানুল। মনি আবার দম ফেলল, মেজে হতে গ্লাসটি তুলে নিল হাতে, বাকি পানিটুকু খেয়ে নিল তৃষিত পথিকের ন্যায়। হাসানুল ঘাড় ঘুরিয়ে নিলেন জাবেদের দিকে, দৃষ্টি তাক করলেন। তার দৃষ্টি গভীর, তীক্ষ্ণ, সন্দেহপ্রবণ, ধারালো, সূচালো, ছুরির ফলার ন্যায়। তিনি জাবেদকে বললেন, তোমার স্ত্রীর গল্প মোটামুটি বিশ্বাসযোগ্য। তুমি আনিয়েছ মেডিসিন, এটা সত্য। তুমি তাকে দিয়ে সবার অগোচরে এই ট্যাবলেট জাবেদকে খাইয়েছ, তাও সত্যি। তবে প্রশ্ন হলো, তুমি যদি বড় ভাইয়ের এতই অনুরক্ত হও, তাহলে তার ছেলের সাথে এত ঝামেলা কেন করেছ? কেন অতিরিক্ত জমিটা ভাইকে না দিতে বলে নিজে চেয়েছ? অথচ জাহেদের অবদান তোমার লাইফে অধিক। যে ট্যাবলেট দেশের কোথাও নাই, সেই ট্যাবলেট নিয়ে তোমার কেন ডাউট হলো না? স্যার, কেন ডাউট হবে? অনেক সময় অনেক ধরনের ট্যাবলেট সব ফার্মেসিতে পাওয়া যায় না। আপনারা খবর নিয়ে দেখেন, অনেক সময় পাওয়া যায় না, কিন্তু এই ট্যাবলেট তো কখনোই পাওয়া যায় না। তো ট্যাবলেট খাইয়ে কি কাজ হয়েছে? হ্যাঁ স্যার, খুব হয়েছে। ধীরে ধীরে ভাইয়ের মন মেজাজ পানির মতো হয়ে গেল। ভাইয়ের মাঝে ব্যাপক পরিবর্তন আসতে লাগলো। মুহূর্তে হাসানুল বসা থেকে উঠে দাঁড়ালেন, রুম কাঁপিয়ে অট্টহাসিতে ফেটে পড়লেন। তীর্যক স্বরে বললেন, ইয়েস, তার অনেক পরিবর্তন হয়েছে। মেজাজ পড়ে গিয়েছে, তার কণ্ঠ নিচু হয়ে গেল, বিছানায় পড়ে গেল লম্বা চওড়া দেহটা। এসব দেখে তোমার মনে কি একবারও প্রশ্ন জাগেনি, এই ট্যাবলেটটা খাওয়ার পর হতে ভাই এমন রুগ্ন হয়ে যাচ্ছে কেন? তার চেয়ে ট্যাবলেট খাওয়া অফ করি। হোক ভাইয়ের মেজাজ চড়ায়, তবু আমার ভাইটা হাঁটাচলা করুক আগের মতো। জাবেদ নিজের অপরাধী মুখটা লুকানোর চেষ্টায় ব্যর্থ হচ্ছে। রকিব তাকে বলল, মিস্টার জাবেদ, তিনজনের বলা গল্প শুনলাম, এবার আপনার পালা। সত্যি গল্পটা বলে ফেলুন। সত্যি গল্প আর কি স্যার? আমার স্ত্রী যা বলল তাই সত্যি, এর বাইরে কিছুই নেই স্যার। তুমি সত্যিটা বলবে, এবং তোমার স্ত্রীর সামনেই বলবে। তোমার সম্পর্কে তা জানার রাইট আছে, নয়তো বাড়ি থেকে সবাইকে আনাবো, এবং সবার সামনেই বলতে বাধ্য করব, ডিম থেরাপি দিয়ে। রক্তচক্ষুনি নির্দেশ করে বলল হাসানুল। আসামি থেকে সঠিক জবানবন্দি নেওয়ার জন্য পুলিশ এভাবেই কথা বলে, এটা জাবেদ বেশ ভালো করে জানে। তাই ডিম থেরাপি শব্দটা তার মাঝে বাড়তি কোনো আতঙ্ক সৃষ্টি করলো না। তার মন তখন আর পালাতে চাইল না, ছুটে গেল না দরজার দিকে। সে মনে মনে সত্য মিথ্যা মিলিয়ে আরেকটি গল্প বানিয়ে নিল, যেটা কিনা বিশ্বাসযোগ্য হতে হবে পুলিশের। বৃহত্তম স্বার্থের জন্য যেমন ক্ষুদ্রতম স্বার্থ ত্যাগ দিতে হয়, তেমনি বড় সত্য ঢাকতে হলে কিছু ছোট সত্য তাকে স্বীকার করতেই হবে। তেতো রস খাওয়ার মতো করে একটি ঢোক গিলে নিল সে। অতঃপর দৃষ্টি দেয়ালে তাক করে নিরীহ গলায় বলল, স্যার, মনি আপনাদেরকে তাই বলেছে যা আমি তাকে বলেছি। কিন্তু সত্যি বলতে এই ট্যাবলেট কি এবং এর ক্ষতিকারক দিকগুলো কি কি আমি জানতাম। আমাদের পরিবারে যেহেতু ভাই সবার বড়, তাই সবার কাছে ওনার কদর ও গুরুত্ব ছিল অন্যরকম। সবকিছুতে জায়গা জমি থেকে শুরু করে ঘরের যে কোনো বিষয়ে ওনার মতামত গ্রহণযোগ্য হতো। একটা সময় আমি আর এটা নিতে পারছিলাম না। এটা আমাকে পীড়া দিতে শুরু করলো। নিজেকে তৃতীয় ব্যক্তি মনে হতো, ক্ষুদ্র মনে হতো, নিজের কাছে নিজেই ছোট হয়ে যেতাম। মনে আমাকে উপহাস করে কথা শোনাতো এই নিয়ে
সব মিলিয়ে এক কথায় বলতে গেলে বড় ভাইয়ের প্রতি আমি ঈর্ষান্বিত ছিলাম। ক্রমশ আমার মন কুটিল রূপ ধারণ করতে লাগলো। চিন্তা করলাম, মেজো ভাই বিদেশে। কোনোভাবে যদি বড় ভাইকে নিষ্ক্রিয় করা যেত, যদি শারীরিক ও মানসিকভাবে দুর্বল করা যেত তাকে, তাহলে নিশ্চিন্তভাবে ঘরে আমার কর্তৃত্ব ও গুরুত্ব বেড়ে যেত। তখনই আমার মাথায় আসে ওনার ডায়াবেটিসের কথা। এই রোগকে কেন্দ্র করে আমি ট্যাবলেট খাওয়ানোর পথ খুঁজে পাই এবং ওর ভাইকে দিয়ে আনাই। ওকে দিয়ে খাওয়াই। আইন মতে এর শাস্তি যা হয় আমি মাথা পেতে নিতে রাজি আছি স্যার। মনির অন্তর কেঁপে উঠল। নির্বাক দৃষ্টি নিক্ষেপ করল স্বামীর মুখের দিকে। শব্দ করে তাকে কিছু বলতে গিয়েও পারল না সে। গলায় আটকে গেল। রুমটাকে বেশ ভার মনে হচ্ছে তার কাছে। যেন কোনো বাতাস প্রবেশ করছে না রুমের ভিতরে। সে মনে মনে বোবা ভাষায় উচ্চারণ করল, মানুষ এতটা নীচ হইতে পারে? আমারে বুঝাইল ভাইয়ের ভালো হইব, আর এখন নিজেই স্বীকার গেল ভাইয়ের ক্ষতি করার জন্য এই ট্যাবলেট খাওয়াই তো আমারে দিয়া। আল্লাহ গো, এত ভয়ঙ্কর মানুষ দেখি, যে নিজের স্বার্থের জন্য মায়ের পেটের আপন বড় ভাইয়ের এমন ক্ষতি করতে পারে। সেই তো আমি পরের মাইয়ার ক্ষতি করত দুইবার ভাববো না। হাসানুলের চোয়াল শক্ত হলো, কপালে ভাঁজ পড়ল, মুখের অভিব্যক্তি বদল হলো। ঠান্ডা গলায় মনির দিকে তাকিয়ে বলল, শুনলে তো তোমার স্বামীর কথা। স্যার, আমারে যাইতে দেন। ওনার সামনে থাকার কোনো অভিরুচি আমার নাই। আমার খুব খারাপ লাগতেছে স্যার। মাথা ঘুরে পইরা যামু স্যার। ভেঙে আসা কণ্ঠে মিনতি করে বলল মনি। রকিব বলল, স্যার, মনি চলে যাক, পরে ডাকা যাবে আবার। মনিকে যেতে দিল হাসানুল। তারপর জাবেদকে শান্ত গলায় বলল, তোমার স্ত্রীর গল্প বিশ্বাস করলাম, তোমার গল্পটাও সত্যি। কিন্তু আরো বড় সত্যি গল্পটা যে আমাদের শুনতেই হবে মিস্টার জাবেদ। হাসানুলের শান্ত অথচ ধারালো কথাগুলোর ওজন জাবেদ হজম করতে পারল না এবার। তার রুহ বেরিয়ে আসতে যায় যেন। সে অস্ফুট স্বরে বলল, আবার কোন সত্য স্যার? এর বাইরে আর কিছুই নেই। আছে, অবশ্যই আছে। তুমি এবং তোমার স্ত্রী যা বললা, মাত্র এসবের জন্য কোনো ভাই ভাইয়ের এত বড় সর্বনাশ করতে পারে না। বুঝছি, তোমার থানায় থাকার বড় শখ। ঠিক আছে, থাকো। পরেই না হয় জানবো জাহেদকে নিয়ে তোমার পরিকল্পনা ও প্রতিশোধের বাকি ফিরিস্তি। এবার জাহেদকে থানায় ডাকাবো। জাবেদ আবারও স্যার বলে উঠল, কিন্তু তার ডাক তারা না শোনার ভান করলো। তাকে অন্য রুমে নিয়ে যাওয়া হলো হাসানুলের নির্দেশে। রাখা হলো পুলিশ হেফাজতে। হাসানুল ও রকিব বাইরে গিয়ে দাঁড়ালো। দুজনে দুটো সিগারেট জ্বালিয়ে নিল। রকিব সিগারেট শেষ করে হাসানুলকে জিজ্ঞেস করলো, স্যার, আপনি সেদিন বললেন এসবের কেন্দ্রবিন্দু রাবেয়া, এটা কিভাবে বুঝলেন? হাসানুলের চৌকস জবাব। রোমাঞ্চিত হেসে বলল, রাবেয়ার কথায় ও জাবেদের কথায়। আপাতত এটাই জেনে রাখো। চলো লাঞ্চ করি। ক্ষুধায় পেটে আগুন ধরে যাচ্ছে। মনে অসাড় হয়ে আসা শরীর নিয়ে জিজ্ঞাসাবাদ রুম হতে বেরিয়ে গেল দেয়াল ধরে ধরে। একাই একটা রিকশা নিয়ে বাড়ি চলে গেল। সলিমুল্লাহ নেই। তিনি মনিকে থানার গেটে পৌঁছে দিয়ে চলে গেলেন। তার মতো ইজ্জতধারী লোক যতক্ষণ থানায় থাকবে ততক্ষণই গ্লানিতে পুড়বে। মনি বাড়িতে গেলে সবাই এগিয়ে এলো তার সামনে। মর্জিনা তাকে জিজ্ঞেস করলো, কি জিগাইলো তোমারে? কি অবস্থা সেই দিকের? মনি পুলিশের কাছে তার বলা কথাগুলো সবাইকে শোনালো। তবে কিছু পয়েন্ট স্কিপ করে গেল খুব সচেতন ভাবে। আর জাবেদের বলা কথাগুলো গোপন রাখলো বুদ্ধি করে। তার ভাবনা হলো, এমনিতেই জাবেদকে সবাই অপছন্দ করে ফেলেছে তৌসিফের গায়ে হাত তোলা নিয়ে। এখন আসল কাহিনী শুনলে পরিস্থিতি আরো ক্ষিপ্ত হয়ে যাবে। তাদের বিপক্ষে চলে যাবে। তার কথাগুলো শুনে মর্জিনা ছেলের জন্য আফসোসে ভেঙে পড়ল। কণ্ঠে খেদ ঢেলে বলল, আহারে, আমার পোলায় তো ভাইয়ের ভালোই করতে চাইলো, কিন্তু হইয়া গেল খারাপই। ভেজাল ঔষধ আসিল, নইলে ভালো হওয়ার উল্টা ফল হইল কেন? কিন্তু জাহেদ, রাবে ও তানভীর বিশ্বাস করলো না মনির কথাগুলো। তারা বুঝে নিল স্বামীকে সেভ করতে তৈরি গল্প শুনিয়েছে মনি। আসল সত্য জানা যাবে সময় হলে পুলিশের কাছ হতেই। মনি নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল।
বোরকা খুলে খাটের স্ট্যান্ডে ঝুলিয়ে রাখলো। তার মস্তিষ্কে পাহাড় সম চিন্তা ভর করলো। সামনে কি শাস্তি হতে পারে জাবেদের? তার অবর্তমানে চট্টগ্রামে তাদের কারখানাটা কতদিন সচল থাকবে? কারিগররা ঠিকঠাকভাবে কাজ করবে তো? ম্যানেজার তাদের খরচ দিবে? শত চিন্তায় মনির চোখে মুখে ঝিমুনি ভাব চলে এলো। অবসাদগ্রস্ত শরীরখানা সে বিছানায় এলিয়ে দিল। জাহেদ, রাবে ও তানভীরকে নিয়ে এক আলাপে বসলেন। পিতা দায়িত্ব নিয়ে বললেন, আমাদের নতুন ঘরটা কমপ্লিট হয়ে যাক, এদিকে জাবেদের বিষয়টারও একটা ফয়সালা হোক, তারপর নবনীর বাবাকে আমি টেলিফোন করব। আমার ফোনের অপেক্ষায় আছে তারা। ওনাদের সুবিধা মতে আমরা ঢাকায় যাব। মেয়েকে আংটি পরিয়ে আসব। শুভ কাজে দেরি করা উচিত নয়। যত সম্ভব দ্রুত সেরে ফেলাই মঙ্গলজনক। কি বলো তোমরা? রাবেয়া বিপরীত মুখে একটি লম্বা শ্বাস ফেলল। একদিকে নতুন ঘর ও ছেলের বিয়ে নিয়ে আনন্দ, অপরদিকে পারিবারিক কুন্দল। সে কোমল কণ্ঠে বলল, না, আপনার কথাই ঠিক আছে। শহরে ডাক্তার মাই আমার ঘরের বউ হইব, যা তা কথা নয় এটা। আল্লাহর রহমত মনে করতে হইব এটারে। আমাদের আগের ফার্নিচার গুলা বার্নিশ করে নতুন রং করায় নিতে হইব। নতুন ডাইনিং টেবিল কিনতে হইব। আর রেডিমেড সুন্দর সুন্দর আংটি কিনতেই পাওয়া যায়। বাবা, আপনি আমাদের অভিভাবক। আপনি যেটা ভালো মনে করবেন সেটাই হবে। আমি কাল চলে যাব। সামনে পরীক্ষা, প্রাইভেট পড়া মিস যাচ্ছে, বলল তানভীর। হ্যাঁ যাইস, সমস্যা নেই। মিস্ত্রিরা তো কাজ করছে, আমরা দুজন তো আছি। রেজাল্ট খারাপ করা যাবে না। থানার বিষয় এখন পুলিশের হাতে, আমাদের কাছে নয়। তৌসিফ ও নবনী একই শহরে বাস করে, তবুও তাদের ঘনিষ্ঠ যোগাযোগ হয় না। হয় না রোজ ফোনালাপ কিংবা অনুভূতি জাগানিয়া বার্তা বিনিময়। দুজনেই কর্মময় জীবনে অতি ব্যস্ত। তবে তার ফাঁকে মুঠোফোনে যতটুকু আলাপ হয়, যতটুকু ভাব বিনিময় হয়, তাতে থাকে দুজনের প্রতি দুজনের অমোঘ টান, গভীর প্রণয়, অসীম শ্রদ্ধা, অফুরন্ত ভালোবাসা, এক আকাশ নির্ভরতা ও এক পাহাড় বিশ্বাস। কেউ কাউকে ছেড়ে যাবে না। তানভীর কলেজে চলে যাওয়ার আগে সাথীর সাথে দেখা হলো। ঠিক দেখা হওয়া নয়, সে নিজেই সাথীর সাথে দেখা করলো সুযোগ করে। সাথীর পড়াশোনার খবর নিল। কোনো প্রসঙ্গ না টেনে ঠোঁটের কোণে দুর্বুদ্ধ হাসি ছড়িয়ে তানভীর বলল, তোকে নিয়ে আমি একটা দুঃস্বপ্ন দেখেছি সাথী। দেখি গভীর নির্জন রাত, অন্ধকার গলাগলি করছে আমাদের উত্তরের বাগানে। সেই বাগানে তুই বসে বসে কি যেন করছিস, ঝুঁকে ঝুঁকে। তোর পাশে আরো একজন নারী ছিল, তিনি তোর মা। হঠাৎ করে তোকে নিয়ে এমন স্বপ্ন দেখার হেতু কি, বলতে পারিস? নিমিষেই সাথীর সারা মুখ বিবর্ণ হয়ে গেল। একরাশ ভয় জমে গেল তার মাঝে। তবুও বিজ্ঞের ন্যায় তানভীরের দিকে চেয়ে টনটনে সুরে বলল, আমি যদি তোর স্বপ্নের হেতু বলতে পারি, যা চাইবো তা দিবি আমাকে, নইলে বলে কি লাভ? বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।